আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে থিওরি অফ ডিম্যান্ড। থিওরি অফ ডিম্যান্ডের কিছু পার্ট আগের দিন হয়ে গেছে। তো থিওরি অফ ডিম্যান্ড কি বলে, থিওরি অফ ডিম্যান্ডটা পড়তে গেলে সবার আগে যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ডিম্যান্ড কাকে বলে। ডিম্যান্ড কাকে বলে, একটা যে কোনো পার্টিকুলার প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা কেনার যদি আমার সামর্থ্য থাকে, অর্থাৎ সামর্থ্য থাকে ইন দ্য সেন্স আমার পকেটে যদি সেই প্রোডাক্টটা কেনার টাকা থাকে, আমার যদি মনে সেই প্রোডাক্টটা কেনার ইচ্ছা থাকে, অ্যান্ড আমি যদি ওই প্রোডাক্টটার পিছনে টাকা খরচ করতে চাই, এই তিনটে ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তাহলে আমি বলবো যে আমার ওই প্রোডাক্টটার প্রতি ডিম্যান্ড আছে। মানে আমি যদি একটু এক্সপ্লেন করে বা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ধরো আমি রাস্তায় গেলাম, আমি একটা বাইক দেখলাম, একটা শোরুমে একটা বাইক দেখলাম, এবার শুধুমাত্র বাইকটা দেখে আমার পছন্দ হলো তার মানেই আমি এটা বলতে পারি না যে ওই বাইকটার প্রতি আমার ডিম্যান্ড আছে। ওই বাইকটা দেখে আমার প্রথম কথা কেনার ইচ্ছা আসতে হবে, আমার পকেটে বাইকটার যা দাম সেই টাকাটা থাকতে হবে, অ্যান্ড আমি ওই বাইকটার পিছনে টাকা খরচ করতে চাইবো। ঠিক আছে, এই তিনটে ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তখন আমরা তাকে ইকোনমিক্সের ভাষায় বলে থাকি হচ্ছে ডিম্যান্ড। It refers to a quantity of a commodity which a consumer is willing to buy and able to buy at each possible price in a given time period. তিনটে ক্রাইটেরিয়া এখানে ফুলফিল হতে হবে: ডিজায়ার ফর আ কমোডিটি, মানি টু স্যাটিসফাই দ্য ডিজায়ার, অ্যান্ড উইলিংনেস টু স্পেন্ড দ্য মানি। টাইপস অফ ডিম্যান্ড, কী কী টাইপস অফ ডিম্যান্ড হয়? প্রাইস ডিম্যান্ড, প্রথম কথা প্রাইস ডিম্যান্ড বোঝায় যে রিলেশনশিপ বিটুইন প্রাইস অফ এ কমোডিটি অ্যান্ড দিস ডিম্যান্ড। একটা কমোডিটির প্রাইস আর তার ডিম্যান্ডের মধ্যে যে রিলেশনশিপ সেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রাইস ডিম্যান্ড। মানে ধরো আজকে আমি যদি বলি যে সুগার বা চিনির যে প্রাইস আর চিনির ডিম্যান্ডের মধ্যে যে রিলেশনশিপ সেটাকে আমরা প্রাইস ডিম্যান্ড দিয়ে ডিনোট করতে পারি। এখানে এটা কিছুই না, এটা বোঝাচ্ছে হচ্ছে প্রোডাক্ট, কোনো একটা প্রোডাক্ট। সো ডিম্যান্ড ফর গুড এ ইজ ইকুয়াল টু ফাংশন অফ প্রাইস এ, মানে গুড এর ডিম্যান্ড কিসের উপর ডিপেন্ড করছে? গুড এর প্রাইসের উপর ডিপেন্ড করছে। এই রকম রিলেশনশিপে যখন আমরা এটাকে এক্সপ্রেস করতে পারবো তখন আমরা ওটাকে বলে থাকি হচ্ছে প্রাইস ডিম্যান্ড। এবার এখানে গুডের জায়গায় কেউ যদি চায় যে ডিম্যান্ড ফর সল্ট, সো ডিম্যান্ড ফর সল্ট ইজ এ ফাংশন অফ প্রাইস অফ সল্ট, এইভাবেও লিখতে পারে সেটাকে। নেক্সট ইজ ইনকাম ডিম্যান্ড। ইনকাম ডিম্যান্ডে আমরা ডিম্যান্ডটাকে রিলেশনশিপে দেখাবো কার সাথে? ইনকামের সাথে। যখন ডিম্যান্ডটা ইনকামের উপর ডিপেন্ড করে বা ইনকামের অ্যাজ আ ফাংশন অফ ইনকাম দেখানো হয় ডিম্যান্ডটাকে, তখন আমরা সেটাকে বলে থাকি ইনকাম ডিম্যান্ড। সো দ্যাট ইজ কল্ড রিলেশনশিপ বিটুইন ইনকাম অফ এ কনজিউমার অ্যান্ড ডিম্যান্ড ফর এ গুড। আজকে আমার ইনকাম হঠাৎ করে বেড়ে গেলে আমার ডিম্যান্ড বেড়ে যাবে, ইনকাম কমে গেলে ডিম্যান্ড কমে যাবে। সো যদি আমি আমার যে কোনো একটা গুডের ডিম্যান্ডকে ইনকামের ফাংশন হিসেবে দেখাতে চাই, যে ধরো এখানে গুড এটা হচ্ছে বাইক, সো ডিম্যান্ড ফর বাইক ইজ ইকুয়াল টু ফাংশন অফ ইনকাম। আমার বাইকের প্রতি ডিম্যান্ড আসবে কি আসবে না সেটা ডিপেন্ড করছে আমার ইনকামের উপর। সো ডিম্যান্ড ফর বাইক ইজ এ ফাংশন অফ ইনকাম। সো এইভাবে আমরা কোনো গুডের ডিম্যান্ডকে যখন ইনকামের ফাংশন হিসেবে দেখাই, দ্যাট ইজ কল্ড ইনকাম ডিম্যান্ড। ক্রস ডিম্যান্ড কি? ক্রস ডিম্যান্ড হচ্ছে যে কোনো একটা গুডের ডিম্যান্ড যখন অন্য কোনো গুডের প্রাইসের উপর ডিপেন্ড করে তখন আমরা তাকে ক্রস ডিম্যান্ড বলি। যেমন আজকে যদি পেট্রোলের দাম খুব বেড়ে যায় তাহলে আমি কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের ডিম্যান্ডটা বাড়িয়ে দেবো। যে গাড়িগুলো বা যে বাইকগুলোতে পেট্রোল ইউজ হয় সেই গাড়িগুলো বা সেই বাইকগুলো আমি কিনবো না, আমি এখন কি কিনবো? আমি ইলেকট্রিক বাইক কিনবো। তো ইলেকট্রিক ভেহিকেলের ডিম্যান্ড কিন্তু বেড়ে যাবে। এখানে অ্যারোটা নিচের দিকে আছে, এটা উপরের দিকে হবে। সো বেসিক্যালি এখানে ডিম্যান্ড ফর গুড এ কোনটা? গুড এ হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক বাইক। তো ইলেকট্রিক বাইকের ডিম্যান্ডটা কিন্তু ইলেকট্রিক বাইকের প্রাইসের উপর ডিপেন্ড করছে না। কিসের প্রাইসের উপর ডিপেন্ড করছে? পেট্রোলের প্রাইসের উপর ডিপেন্ড করছে। সেই কারণে দেখো ডিম্যান্ড অফ এ ইকুয়ালস টু ফাংশন অফ প্রাইস অফ বি। তাহলে ডিম্যান্ড ফর গুড এ অর্থাৎ ডিম্যান্ড ফর বাইক ইজ এ ফাংশন অফ প্রাইস অফ পেট্রোল। এই রকম ডিম্যান্ড যে ক্ষেত্রে একটা গুডের ডিম্যান্ড অন্য আরেকটা গুডের প্রাইসের উপর ডিপেন্ড করে তাকে আমরা বলি ক্রস ডিম্যান্ড। জয়েন্ট ডিম্যান্ডটা কি? দুটো বা দুয়ের বেশি গুড যখন একে অপরের সাথে কমপ্লিমেন্ট করে কোনো ডিম্যান্ডকে স্যাটিসফাই করে তখন আমরা তাকে জয়েন্ট ডিম্যান্ড বলি। যেমন কার ইউজ করতে হলে পেট্রোলও ইউজ করতে হবে, তো কারের যেখানে ডিম্যান্ড ক্রিয়েট হবে সেখানে পেট্রোলের ডিম্যান্ডও ক্রিয়েট হতেই হবে।
ফোন ইউজ করতে হলে চার্জারও ইউজ করতে হবে, তো ফোনের যেখানে ডিম্যান্ড ক্রিয়েট হবে চার্জারেরও সেখানে ডিম্যান্ড ক্রিয়েট হবে। এই টাইপের ডিম্যান্ডকে আমরা জয়েন্ট ডিম্যান্ড বা কমপ্লিমেন্টারি ডিম্যান্ড বলে থাকি, যেখানে একটা গুডের ডিম্যান্ড যদি তুমি ক্রিয়েট করো অন্য গুডের ডিম্যান্ডও কিন্তু তোমার আসবেই, অন্য গুডটা ছাড়া তুমি ওই পার্টিকুলার গুডের ডিম্যান্ডটা ফুলফিল করতে পারবে না। পেট্রোল ছাড়া তুমি কারের ডিম্যান্ডটা ফুলফিল করতে পারবে না, চার্জার ছাড়া তুমি ফোনের ডিম্যান্ড ফুলফিল করতে পারবে না। সিমিলারলি কম্পোজিট ডিম্যান্ডটা কি? কম্পোজিট ডিম্যান্ড হচ্ছে যে একটা গুড বা একটা পার্টিকুলার প্রোডাক্ট যখন অনেকগুলো জিনিসের ডিম্যান্ড ক্রিয়েট করে তখন আমরা তাকে বলে থাকি হচ্ছে কম্পোজিট ডিম্যান্ড। যেমন হচ্ছে মিল্ক, আজকে যদি মিল্কের দাম হঠাৎ করে কমে যায় 30 টাকা প্যাকেট থেকে 5 টাকা প্যাকেট হয়ে যায়, তাহলে সবাই অনেক অনেক বেশি মিল্ক কিনে আনবে, আর যত বেশি তারা মিল্ক কিনে আনবে তারা ওই মিল্কগুলো দিয়ে কী করবে? কেউ পায়েস বানাবে, কেউ ক্ষীর বানাবে, কেউ আইসক্রিম বানাবে। তো আলটিমেটলি ওই পায়েস বানানোর জন্য যে চালের প্রয়োজনীয়তা আছে, যে চিনির প্রয়োজনীয়তা আছে, বা আমি যদি বলি আইসক্রিম বানানোর জন্য আরও যে ফ্লেভারের প্রয়োজনে যে ডিম্যান্ড আছে বা রিকোয়ারমেন্ট আছে, সেই জিনিসগুলোর ডিম্যান্ড কিন্তু এই দুধের দামটা না কমলে তৈরি হতো না। যেহেতু দুধ এত কিছু জিনিসে কাজে লাগে, মিল্ক এত রকম প্রোডাক্ট তৈরি করতে কাজে লাগে, তো মিল্কের দাম যদি কোনো কারণে কমে যায় তাহলে আরও অনেকগুলো প্রোডাক্টের ডিম্যান্ড ক্রিয়েট হবে। অর্থাৎ আইসক্রিম বানানোর জন্য তখন সবাই আইসক্রিম বানাতে চাইবে, ক্ষীর বানাতে চাইবে, পায়েস বানাতে চাইবে। তো ওই পায়েস বানানোর জন্য যে চাল, ক্ষীর বানানোর জন্য যে চিনি, বা আইসক্রিম বানানোর জন্য যে আর্টিফিশিয়াল ফ্লেভারস, এইগুলোর ডিম্যান্ড তখন ক্রিয়েট হবে। তো একটা প্রোডাক্ট যখন আরও অনেকগুলো প্রোডাক্টের ডিম্যান্ড ক্রিয়েট করতে পারে, অর্থাৎ একটা প্রোডাক্টের যখন ক্যাপাসিটি থাকে যে সে অনেক জায়গায় ইউজ হবে অ্যান্ড তার অনেকগুলো প্রোডাক্টের ডিম্যান্ড ক্রিয়েট করার যখন পোটেনশিয়াল থাকে, তখন সেই প্রোডাক্টের প্রাইস কমলে বা বাড়লে আরও অনেকগুলো প্রোডাক্টের ডিম্যান্ডের উপর এফেক্ট পড়ে। এই টাইপের ডিম্যান্ডকে আমরা বলে থাকি কম্পোজিট ডিম্যান্ড। ইট রেফার্স টু দ্য ডিম্যান্ড ফর ওয়ান গুড ইন অর্ডার টু স্যাটিসফাই টু আর মোর ওয়ান্টস। একটা গুডের ডিম্যান্ড যখন করা হয় দুই বা তার বেশি ওয়ান্টকে স্যাটিসফাই করার জন্য। যেমন মিল্কের ডিম্যান্ড করা হয়, প্রচুর ওয়ান্ট থাকে, মিল্কের প্রচুর ওয়ান্ট থাকে, মিল্ক বহু জায়গায় বহু কাজে ইউজ হয়, তো সেই কারণে মিল্কের ডিম্যান্ড করা হয় আরও অনেকগুলো ওয়ান্টকে স্যাটিসফাই করার জন্য। ডাইরেক্ট ডিম্যান্ড আর ডিরাইভ ডিম্যান্ড আর দ্য লাস্ট টপিক্স, অ্যান্ড দেন কম্পিটিটিভ ডিম্যান্ড। ডাইরেক্ট ডিম্যান্ড কি? যখন আমরা একটা ডিম্যান্ডের, বেশিরভাগ ডিম্যান্ড কিন্তু ডাইরেক্ট ডিম্যান্ড হয় না, বেশিরভাগ ডিম্যান্ড ডিরাইভ ডিম্যান্ডই হয়। ডাইরেক্ট ডিম্যান্ড কি? যখন কোনো প্রোডাক্টের ডিম্যান্ড আমরা ডাইরেক্টলি করছি, ডাইরেক্টলি কোনো প্রোডাক্টের যখন ডিম্যান্ড করা হচ্ছে, যে ডাইরেক্ট কনজামশান করব প্রোডাক্টটার, কোনো প্রোডাক্টের যদি আমি বলে থাকি যে আমি এই প্রোডাক্টটা ডাইরেক্ট কনজামশান করব, অর্থাৎ যেমন আমি এখন যদি বলি যে কোকাকোলা বা পেপসি বা পিৎজা বা বার্গার বা এই টাইপের কোনো প্রোডাক্ট বা আইসক্রিম, এই টাইপের প্রোডাক্টগুলোকে আমরা ডাইরেক্ট কনজামশান করি, তো এই টাইপের প্রোডাক্টের ডিম্যান্ডকে বলা হয় ডাইরেক্ট ডিম্যান্ড। আর ডিরাইভ ডিম্যান্ডটা কি? আমি বাজার থেকে আলু কিনে আনলাম বা পেঁয়াজ কিনে আনলাম, আমি তো ডাইরেক্ট কাঁচা ওগুলোকে খাবো না, রান্না করে খাবো, তো এই টাইপের ডিম্যান্ডকে বলা হয় ডিরাইভ ডিম্যান্ড, যেখানে ওই প্রোডাক্টটার ডিম্যান্ড নেই, ওই প্রোডাক্টটা থেকে যে বাই প্রোডাক্টটা তৈরি হবে বা ওই প্রোডাক্টটাকে ইউজ করে যেটা আমরা বানাবো সেই প্রোডাক্টটার ডিম্যান্ড আছে। এই টাইপের ডিম্যান্ডকে আমরা বলে থাকছি হচ্ছে ডিরাইভ ডিম্যান্ড। যেমন সিমেন্টের, আমরা সিমেন্টটা কিনছি কিন্তু সিমেন্টের কিন্তু ডাইরেক্ট কোনো ডিম্যান্ড নেই, ডিম্যান্ডটা কিসের? সিমেন্ট থেকে যে বাড়িটা তৈরি হবে সেটার ডিম্যান্ড। আমরা ব্রিক বা ইট কিনে আনছি কিন্তু তার কোনো ডাইরেক্ট ডিম্যান্ড নেই, ডিম্যান্ডটা কিসের? ওটা থেকে যে হাউস তৈরি হবে তার। তো এই টাইপ। তারপর চা পাতা কিনে আনছি কিন্তু চা পাতাকে আমি কাঁচা খাবো না, চা পাতা থেকে যে চাটা তৈরি হবে সেটার ডিম্যান্ড আছে। তো যখন একটা পার্টিকুলার প্রোডাক্টের ডিম্যান্ড করা হয় শুধুমাত্র ওই প্রোডাক্ট থেকে যে কমোডিটিটা তৈরি হবে তার জন্য, তখন সেটাকে আমরা ডিরাইভ ডিম্যান্ড বলি। মানে একটা কমোডিটির ডিম্যান্ড করা হচ্ছে কিন্তু ওটাকে কনজামশন করব বলে হচ্ছে না। ডিম্যান্ডটা কেন করা হচ্ছে? ওই প্রোডাক্ট থেকে যে গুডটা তৈরি হবে সেই গুডটাকে আমরা কনজিউম করব বা সেই গুডটাকে আমরা ইউজ করব, তার জন্য এই প্রোডাক্টটার ডিম্যান্ড করা হচ্ছে। যেমন হাউসের ডিম্যান্ড করা হবে বলে সিমেন্টের রিকোয়ারমেন্ট আসে, ঠিক আছে? তো এই টাইপের ডিম্যান্ডকে আমরা ডিরাইভ ডিম্যান্ড বলছি। নেক্সট হচ্ছে কম্পিটিটিভ ডিম্যান্ড। কম্পিটিটিভ ডিম্যান্ড হচ্ছে একটা প্রোডাক্টের ডিম্যান্ড যদি বাড়ে তাহলে অন্য প্রোডাক্টের ডিম্যান্ড কমে, এই টাইপের ডিম্যান্ডকে আমরা বলি হচ্ছে কম্পিটিটিভ ডিম্যান্ড। মানে বা এইভাবেও বলা যেতে পারে যে একটা প্রোডাক্টের প্রাইস যদি বেড়ে যায় তাহলে অন্য প্রোডাক্টের যদি ডিম্যান্ড বাড়ে তাহলে সেই টাইপের ডিম্যান্ডকে কম্পিটিটিভ ডিম্যান্ড বলে। এক্সাম্পল দিয়ে বলি বুঝতে সুবিধা হবে, পেপসি আর কোকাকোলা দুটোর দামই ধরো 10 টাকা করে,
তো আজকে পেপসি আমার ফেভারিট, আমি পেপসি খাচ্ছি রোজ গিয়ে, কিন্তু কালকে গিয়ে দেখলাম পেপসি দাম বাড়িয়ে দিয়েছে 15 টাকা, কোকাকোলা 10 টাকাই আছে। তো আমি কিন্তু তখন আর পেপসিটা খাবো না, আমি কোকাকোলায় শিফট করে যাব। কোকাকোলা কিন্তু দাম বাড়ায়ও নি কমায়ও নি, কিন্তু তাও কোকাকোলার ডিম্যান্ড বাড়লো, আমি কোকাকোলাটাই খেলাম, কোকাকোলার ডিম্যান্ড বাড়লো। কেন বাড়লো? কারণ পেপসি দাম বাড়িয়েছে। তো এই যে একটা প্রোডাক্টের ডিম্যান্ড বাড়ছে, অর্থাৎ কোকাকোলার ডিম্যান্ড বাড়ছে শুধুমাত্র অন্য প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে বলে, এই টাইপের যে গুডস সেই গুডসগুলোকে বলা হয় সাবস্টিটিউট গুড, আর এই টাইপের যে ডিম্যান্ড সেই ডিম্যান্ডকে বলা হয় কম্পিটিটিভ ডিম্যান্ড। যখন একটা গুডের ডিম্যান্ড অন্য গুডের ডিম্যান্ডকে কমিয়ে দিতে পারে, বা একটা গুডের ডিম্যান্ড বেড়ে যাওয়ায় অন্য গুডের ডিম্যান্ড কমে যেতে পারে। এটা কেন হয়? একটা দুটো গুড যারা একই কোয়ালিটির, একই টাইপের অ্যান্ড একই নেচারের, অ্যান্ড তাদের দামটাও কম বেশি একই রকম, সেই রকম গুডগুলোর মধ্যে এই জিনিসটা দেখা যায় যে একটার দাম বেড়ে গেলে মানুষ সেই গুডটাকে সাবস্টিটিউট করে দেয় অন্য গুডের সাথে। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ কম্পিটিটিভ ডিম্যান্ড। এবার আমরা দেখব যে কোন কোন ফ্যাক্টরগুলো ইন্ডিভিজুয়াল ডিম্যান্ডকে এফেক্ট করে। তার মধ্যে প্রথমেই হচ্ছে প্রাইস অফ এ কমোডিটি। একটা কমোডিটি বা একটা প্রোডাক্টের প্রাইস সবথেকে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেটা মানুষের ডিম্যান্ডকে এফেক্ট করে। ওকে, তা প্রাইস বাড়লে কি হবে? কোনো প্রোডাক্টের প্রাইস বাড়লে অবশ্যই আমরা সেটার ডিম্যান্ড কমিয়ে দেবো, আর প্রাইস কমে গেলে কি হবে? আমরা সেই প্রোডাক্টের ডিম্যান্ডটা বাড়িয়ে দেবো। এটাকে তাহলে আমরা কি বলছি? নেগেটিভ রিলেশনশিপ বলছি, কারণ একটা ভেরিয়েবল বাড়লে অন্য ভেরিয়েবলটা কমছে, প্রাইস বাড়লে ডিম্যান্ড কমছে, প্রাইস কমলে ডিম্যান্ড বাড়ছে, উল্টোটা হচ্ছে। তো দিস ইজ কল্ড নেগেটিভ রিলেশনশিপ। প্রত্যেকটাতে আমরা রিলেশনশিপটা দেখব পজিটিভ না নেগেটিভ, খুব ইম্পর্টেন্ট এটা। প্রাইস, আচ্ছা, তারপরে আর কোন ফ্যাক্টর আছে যেটা ডিম্যান্ডকে এফেক্ট করে? সেকেন্ড যে ফ্যাক্টর ডিম্যান্ডকে এফেক্ট করে সেটা হচ্ছে প্রাইস অফ রিলেটেড গুড। প্রাইস অফ রিলেটেড গুডের মধ্যে দুটো ফ্যাক্টর আছে, ক্রস ডিম্যান্ডে দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে সাবস্টিটিউট গুড হতে পারে, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি গুড হতে পারে। যদি সাবস্টিটিউট গুড হয়, তাহলে সাবস্টিটিউট গুডের গল্পটা আগেই বললাম যে দুটো গুড যারা একে অপরের সাবস্টিটিউট, পেপসি আর কোকাকোলা। তো একটার প্রাইস বাড়লে কি হবে? অন্যটার ডিম্যান্ড কিন্তু বেড়ে যাবে। যেমন পেপসির প্রাইস যদি বেড়ে যায়, মানুষ পেপসি ছেড়ে কোক খাবে, কোকাকোলার ডিম্যান্ড বাড়বে। তো প্রাইস অফ পেপসি ইফ ইনক্রিজেস, যদি বাড়ে, তাহলে ডিম্যান্ড অফ কোকাকোলা উইল অলসো ইনক্রিজ। সো দিস ইজ বেসিক্যালি পজিটিভ রিলেশনশিপ। আর একটা হতে পারে কনসেপ্ট কমপ্লিমেন্টারি গুড। কমপ্লিমেন্টারি গুডের কনসেপ্টে কি? দুটো গুড যারা একে অপরকে কমপ্লিমেন্ট করে, একটাকে তুমি সিঙ্গেল ইউজ করতে পারবে না, আর একটাকে লাগবেই, দুটোকে একসাথে ইউজ করতে হবে। এই টাইপের গুডকে আমরা কমপ্লিমেন্টারি গুড বলে থাকি, যারা একে অপরকে কমপ্লিমেন্ট করে। যেমন সিম আর ফোন, সিমের দাম যদি এখন বেড়ে গিয়ে 50 টাকা থেকে 500 টাকা হয়ে যায়, তাহলে মানুষ ফোন কেনাটা কমিয়ে দেবে। তাহলে সিমের দাম বেড়ে যাওয়ায় কি হচ্ছে? ফোনের যে ডিম্যান্ডটা সেটা কমে যাচ্ছে। সো এই টাইপের ডিম্যান্ডকে আমরা বলছি হচ্ছে ক্রস ডিম্যান্ড বা ডিম্যান্ড ফর দ্য কমপ্লিমেন্টারি গুডস। কী রিলেশন আসছে এখানে? অবভিয়াসলি নেগেটিভ, কারণ একটার দাম বেড়ে যাওয়ায় অন্যটার ডিম্যান্ড কমছে। হলো, নেক্সট হচ্ছে ইনকাম অফ এ কনজিউমার, যেটা খুব ইম্পর্টেন্ট। একটা মানুষের ইনকাম, সেটা যদি, সেটা মানে বলতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটাই। প্রাইসটাকেও আমরা ইম্পর্টেন্ট বলে থাকি খুব বেশি, কিন্তু এটাও একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে ইনকামটা কেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর? কারণ মানুষের ইনকাম যত বেড়ে যায় তত সে কিন্তু তার ডিম্যান্ডটা বাড়ায়, অ্যান্ড ইনকাম যত কমে যায় সে তার ডিম্যান্ডটা কমায়। এইবার এখানেও বেশ কিছু ব্যাপার আছে। যখন একটা মানুষের ইনকাম বাড়ে তখন সে কি করে? তখন সে লাক্সারিয়াস গুড, যে গুডগুলো কস্টলি বা যে গুডগুলো হাই কোয়ালিটির গুড, সেই গুডগুলোর দিকে তার ডিম্যান্ডটা ফোকাস করায়, রাইট? যেমন আজকে যদি কারোর ইনকাম 10,000 টাকা থেকে মাসে 1,00,000 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু সে ফুটপাথ থেকে জামা কিনবে না, সে কিন্তু শপিং মল থেকে জামা কিনবে, রাইট? তো এই টাইপের গুড, যে টাইপের গুডগুলো ডিম্যান্ড মানুষের ইনকাম বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায়, এই শপিং মলের গুড, শপিং মলের গুড মানুষ কখন কিনতে যায়? যখন তাদের ইনকাম বেড়ে যায়। তাহলে শপিং মলের গুডগুলোর ডিম্যান্ড কখন বাড়ছে? যখন মানুষের ইনকাম বাড়ছে তখন বাড়ছে। তাহলে যে গুডগুলোর ডিম্যান্ড মানুষের ইনকাম বাড়ার সাথে সাথে বেড়ে যায়, সেই গুডগুলোকে আমরা কি বলছি? সেই গুডগুলোকে আমরা বলছি হচ্ছে নর্মাল গুড, রাইট? আর যে গুডগুলোর ইনকাম মানুষের ইনকাম বাড়ার সাথে সাথে কমে যায়, সেগুলোকে আমরা ইনফেরিয়ার গুড বলছি। কীরকম? যে আগে 10,000 টাকা ইনকাম থাকায় ফুটপাথ থেকে জামা কিনতো, সে এখন ইনকামটা 10,000 থেকে বেড়ে গিয়ে 1,00,000 হয়ে যাওয়ায় ফুটপাথ থেকে কিন্তু জামাটা কিনবে না। তাহলে এই যে ফুটপাথের প্রোডাক্টটা, যেটার ডিম্যান্ড এখন কমে গেল, কেন কমলো? কারণ মানুষটার ইনকাম বেড়েছে, সেই কারণে কমলো। তাহলে এই টাইপের গুডকে আমরা ইনফেরিয়ার গুড বলি, যে গুডগুলোর ডিম্যান্ড মানুষের ইনকাম কমে যাওয়ায়, এই ইনকাম বেড়ে যাওয়ায় কমে যায়।
ইনকাম বেড়ে যাওয়ায় যে গুডগুলোর ডিম্যান্ড কমে যায় সেই গুডগুলোকে আমরা বলছি হচ্ছে ইনফেরিয়ার গুড। সাধারণত লো কোয়ালিটি গুডগুলোকে আমরা ইনফেরিয়ার গুড বলে থাকি, যেগুলো ইনকাম বেড়ে গেলে মানুষ যেগুলোর ডিম্যান্ড কমিয়ে দেয়, যেমন ফুটপাথ বা সাইড ওয়াকের প্রোডাক্ট বা রাস্তার ধারের কোনো চায়ের দোকান। মানুষের ইনকাম বেড়ে গেলে তখন স্টারবাক্সে চা খেতে যায়, তো স্টারবাক্সটা কি নর্মাল গুড বা লাক্সারিয়াস গুড। আর ইনকাম কম থাকলে রাস্তার ধারে 5 টাকার চা খায়, সেই 5 টাকার চাটা কি ইনফেরিয়ার গুড। তো এইটাকে আমাদের বুঝতে হবে। আর একটা কনসেপ্ট থাকে, সেটা হচ্ছে নেসেসারিজ অফ লাইফ। নেসেসারিজ অফ লাইফটা কী কনসেপ্ট? এটা হচ্ছে যে ইনকামের সাথে এর কোনো সম্পর্ক নেই, ইনকামের সাথে এর ডিমান্ডের কোনো সম্পর্ক নেই। নেসেসারিজ অফ গুডস হচ্ছে মেডিসিন, আমাকে কিনতেই হবে। সল্ট আমাকে কিনতেই হবে, মানে রান্নায়, সব রান্নায় লাগবে, আমাকে কিনতে হবে। মেডিসিন খেতেই হবে আমাকে। তো এই জিনিসগুলো মানুষের জীবনের নেসেসারি। এগুলোর ডিম্যান্ড কোনো, আমার ইনকাম বাড়ুক কমুক, 10,000 থাকুক 1,00,000 থাকুক, আমার মেডিসিন আমাকে কিনতেই হবে। তো এগুলোর ডিম্যান্ড কোনোভাবেই চেঞ্জ হয় না, ডিম্যান্ড সেমই থাকে। ইনকাম বাড়ুক বা কমুক এগুলোর ডিম্যান্ড সেম থাকে, সেই কারণেই ডি এর উপরে বার দেওয়া আছে NOL, মানে হচ্ছে নেসেসারিজ অফ লাইফ। সো ডিম্যান্ড অফ নেসেসারিজ অফ লাইফ কনস্ট্যান্ট থাকে, ইনকাম বাড়ুক বা কমুক। আর নর্মাল গুডের কী হয় ডিম্যান্ড, আগেই যেটা বললাম, ডিম্যান্ড কী হয় নর্মাল গুডের, ডি অফ NG, NG মানে নর্মাল গুড। ডিম্যান্ড কী হয়, ইনকাম বাড়লে, ইনকাম বাড়লে নর্মাল গুডের ডিম্যান্ড কী হয়, বাড়ে অবভিয়াসলি। আর ইনকাম কমলে নর্মাল গুডের ডিম্যান্ড কমে। তাহলে ইনকাম এফেক্টটা কি, নর্মাল গুডের ক্ষেত্রে ইনকাম এফেক্টটা কিন্তু পজিটিভ। আর ইনকাম বাড়লে ইনফেরিয়ার গুডের ডিম্যান্ড কী হয়, ইনফেরিয়ার গুডের ডিম্যান্ড কমে যায়। তাহলে ইনকাম এফেক্টটা কি, নেগেটিভ। যেটা এতক্ষণ বললাম সেটাকে আমি ইনকাম এফেক্টের রেসপেক্টে এবার বলছি, আর কিছুই না। আচ্ছা, এবার নর্মাল গুডেরও যদি দাম খুব বেশি বাড়তে থাকে, তাহলে কি মানুষ নর্মাল গুডটাকে কিনবে? কিনবে না অবশ্যই। ধরো আমার ইনকাম 10,000 থেকে বেড়ে 1,00,000 টাকা হলো। এবার আমি শপিং মলে গেলাম, ট্রেন্ডস থেকে 5,000 টাকা জামা কিনতে গেলাম, পরের দিন দেখলাম যে 5,000 টাকার জামাটা ওরা করে দিয়েছে 20,000 টাকা। তো আমার ইনকাম এবার 1,00,000 হওয়া সত্ত্বেও কিন্তু আমি ওই ট্রেন্ডস থেকে জামাটা কিনতে পারবো না। ওকে, সো বেসিক্যালি নর্মাল গুডের ক্ষেত্রেও যদি প্রাইসটা বেড়ে যায়, তাহলে কিন্তু মানুষ ডিম্যান্ডটা কমিয়ে দেয় নর্মাল গুডের ক্ষেত্রেও। সো প্রাইস এফেক্টটা কিন্তু নর্মাল গুডেও নেগেটিভ। আর ইনফেরিয়ার গুডের ক্ষেত্রেও তাই। ফুটপাতের লোকটা যদি বলে যে জামাটা আপনি 200 টাকায় কিনতেন, কালকে যদি গিয়ে বলে সেটা আপনি 2,000 টাকা দিলে তবেই দেবো, তো যে কেউ কিনবে না, সবাই ওটার ডিম্যান্ড কমিয়ে দেবে। তো ইনফেরিয়ার গুডের ডিম্যান্ডও কিন্তু আলটিমেটলি প্রাইস বেড়ে গেলে কমে যায়। তো ইনফেরিয়ার গুডের ক্ষেত্রেও প্রাইস এফেক্টটা নেগেটিভ, এটা মাথায় রাখতে হবে। কোনটার ক্ষেত্রে, ইনকাম এফেক্ট, প্রাইস এফেক্ট দুটোর ক্ষেত্রেই নেগেটিভ। ইনকামের, এই নর্মাল গুডের ক্ষেত্রেও নেগেটিভ, ইনফেরিয়ার গুডের ক্ষেত্রেও নেগেটিভ। কিন্তু নর্মাল গুডের ক্ষেত্রে ইনকাম এফেক্টটা পজিটিভ, আর ইনফেরিয়ার গুডের ক্ষেত্রে ইনকাম এফেক্টটা নেগেটিভ। এটা মাথায় রাখতে হবে, কনসেপ্ট এটার পিছনে বলে দিয়েছি। নর্মাল গুডের এক্সাম্পল হচ্ছে শপিং মল গুডস, স্টারবাক্সের কফি। ইনফেরিয়ার গুডের এক্সাম্পল হচ্ছে রাস্তার ধারের 5 টাকার চা বা ফুটপাতের জামা, এই টাইপের প্রোডাক্টগুলো। ওকে, নেক্সট আর কোন ফ্যাক্টর ডিম্যান্ডকে এফেক্ট করে? টেস্ট অ্যান্ড প্রেফারেন্স আর একটা জিনিস যেটা আমাদের ডিম্যান্ডকে এফেক্ট করে। কোনো জিনিস যদি আমাদের পছন্দ হয়, তাহলে আমরা সেই জিনিসটার প্রতি ডিম্যান্ডটা বাড়িয়ে দেব। আর কোনো জিনিস যদি আমাদের অপছন্দের হয়, তাহলে আমরা সেই জিনিসের প্রতি ডিম্যান্ডটা কমিয়ে দিই বা ডিম্যান্ড করি না, রাইট? সো ডিম্যান্ড কিন্তু আমাদের টেস্ট আর প্রেফারেন্সের উপরে দারুণভাবে ডিপেন্ড করে। আমাদের ফ্যাশনের স্টাইল কি, ধরো কেউ একটু আর কি ফ্যাশনেবল থাকতে পছন্দ করে, তো তার ক্ষেত্রে জিন্সের প্যান্ট, তারপরে ভালো ভালো জামা, ভালো ভালো আরও ফ্যাশন যে প্রোডাক্টসগুলো হয়, সেই প্রোডাক্টগুলোর ডিম্যান্ড বেশি থাকবে। আর যে ধরো ফ্যাশনেবল থাকতে পছন্দ করে না, তার ক্ষেত্রে এই প্রোডাক্টগুলোর ডিম্যান্ড কম থাকবে, খুব স্বাভাবিক ব্যাপার। ক্লাইমেটের উপর ডিপেন্ড করে। আজকে একটা, আমি যদি আরব কান্ট্রিজে যাই, গালফ কান্ট্রিজে যাই, ওদের দেশটা খুব গরম একটা দেশ, তো ওই গরম দেশে গেলে কিন্তু আমি দেখতে পাবো না যে ওরা কোটের ডিম্যান্ড করছে বা ওরা ব্লেজারের ডিম্যান্ড করছে, বা ওই যে প্রোডাক্টগুলো হয় যেগুলো আর কি ঠান্ডায় আমরা সোয়েটার বা এই টাইপ জ্যাকেট, এই টাইপের প্রোডাক্টের ডিম্যান্ড করছে। ওরা কিন্তু এই টাইপের প্রোডাক্টের ডিম্যান্ড একদমই করবে না। কেন করবে না? কারণ ওদের কান্ট্রিটাই এতটা গরম, ওরা ওই প্রোডাক্টগুলো পরতেই পারবে না। ওদের দেশে গেলে কোন টাইপের প্রোডাক্টের ডিম্যান্ড হবে? হালকা জামা কাপড়, যেগুলো সাদা জামা কাপড়, এই টাইপের প্রোডাক্টের ডিম্যান্ড হবে। তো ক্লাইমেটের উপরেও কিন্তু মানুষের ডিম্যান্ড ডিপেন্ড করে। ক্লাইমেট বা জলবায়ু, কোন জায়গায় সে মানুষটা রয়েছে, সেই জায়গার উপরেও কিন্তু তার ডিম্যান্ডটা ডিপেন্ড করছে। নেক্সট ফ্যাক্টর হচ্ছে রিলিজিয়ান। মুসলিমরা সাধারণত ওই যেটাকে কি বলে, আই কান্ট অ্যাকচুয়ালি রিমেম্বার,
ওই মুসলিম মেয়েরা যে ঘাগরা না কি টাইপের একটা ড্রেস পরে, ওই ড্রেসটা যদি আমি এখন হিন্দু হই, আমার পক্ষে ওই ড্রেসটা আমি ডিম্যান্ড করবো না, কারণ আমি ওটা পরবো না, রাইট? মুসলিমদের মধ্যে পাঞ্জাবি ওই পরার একটা ট্রেডিশান থাকে, হিন্দুদের মধ্যে সেটা একটু কম, তো মুসলিম হলে ওই পাঞ্জাবিটার ডিম্যান্ড বেশি থাকবে, ওই যেটা ওরা পরে, ওই মেয়েরা ওদের মহিলারা যেটা পরে সেটার ডিম্যান্ড বেশি থাকবে। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে কিসের ডিম্যান্ড বেশি থাকবে? হিন্দুদের ক্ষেত্রে ডিম্যান্ড বেশি থাকবে নর্মাল জামা কাপড়, অর্থাৎ নর্মাল জামা কাপড় ইন দ্য সেন্স নর্মাল শার্ট, টি শার্ট, প্যান্ট, এগুলোর ডিম্যান্ড বেশি থাকবে, রাইট? সো রিলিজিয়ানের উপরেও কিন্তু ডিপেন্ড করে, এরকম বেশ কিছু ফ্যাক্টরের উপর আমাদের কিন্তু ডিম্যান্ড ডিপেন্ড করছে। এই ফ্যাক্টরগুলোকেই আমরা বলছি টেস্ট অ্যান্ড প্রেফারেন্স। যদি আমাদের ফেভারেবল টেস্ট হয়, অর্থাৎ কোনো প্রোডাক্টের প্রতি আমরা ফেভার থাকি যে এই প্রোডাক্টটা আমার পছন্দ, এই প্রোডাক্টটা আমাকে নিতে হবে, তাহলে সেই প্রোডাক্টটার ডিম্যান্ড বাড়বে। আর কোনো প্রোডাক্ট যদি আমার পছন্দ না থাকে, আনফেভারেবল টেস্ট থাকে, তাহলে আমার ডিম্যান্ড কমবে। খুব বেসিক ব্যাপার। নেক্সট কোন ফ্যাক্টরটা ডিম্যান্ডকে এফেক্ট করে? এক্সপেক্টেড প্রাইস। ধরো আজকে আমি একটা বাইক দেখলাম, বাইকটার দাম 50,000 টাকা। এবার আমি এক্সপেক্ট করছি বা আমি ভাবলাম যে এই বাইকটার দাম, এই বাইকটা সবাই এখন কিনতে চাইছে, এই বাইকটার দাম হয়তো তাহলে কালকেই 70,000 টাকা হয়ে যাবে। এইটা যদি আমি ভেবে নিই একবার, এইটা যদি আমি এক্সপেক্ট করে থাকি, তাহলে কিন্তু আমি বাইকটা আজকেই কিনে নেব, কারণ আমি ভাবছি যে কালকে 70,000 টাকা হয়ে যাবে, কালকে 70,000 দেওয়ার থেকে আজকে আমি 50,000 টাকা দিয়ে বাইকটা কিনে নিই। তাহলে আমি যদি এটা আশা করে থাকি বা এক্সপেক্ট করে থাকি যে ভবিষ্যতে দামটা বাড়বে, এক্সপেক্টেড প্রাইস উইল রাইজ, পি অফ ই হচ্ছে এক্সপেক্টেড প্রাইস বা প্রাইস অফ এক্সপেকটেশন। ইফ প্রাইস অফ এক্সপেকটেশন উইল রাইজ বা প্রাইস অফ এক্সপেকটেশন ফিউচারে বেড়ে যাবে, এটা যদি আমি এক্সপেক্ট করে থাকি, তাহলে আমি আজকেই প্রোডাক্টটা কিনে নেব। আজকেই প্রোডাক্টটা কিনে নেব মানে কি? আজকেই ডিম্যান্ডটা বেড়ে গেল। তাহলে প্রাইস অফ এক্সপেকটেশন যদি হাই থাকে বা ইনক্রিজিং থাকে, তাহলে ডিম্যান্ড টুডে উইল ইনক্রিজ, আজকেই ডিম্যান্ডটা বেড়ে যাবে। ঠিক আছে? এখানে তলায় লেখাও আছে এক্সপেক্টেড প্রাইসেস যদি বেশি থাকে, যে আমি যদি এক্সপেক্ট করে থাকি যে আগামী দিনে প্রাইসটা বেশি হতে চলেছে, তাহলে আজকেই কিনে নেব, তাহলে আজকেই ডিম্যান্ড বাড়ছে। সো এইভাবে এক্সপেক্টেড প্রাইসও কিন্তু একটা ফ্যাক্টর যেটা ডিম্যান্ডকে এফেক্ট করে। মার্কেট, আচ্ছা প্রথমে আমরা যে সেগমেন্টটা পড়েছি সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং ইন্ডিভিজুয়াল ডিম্যান্ড। এটা দেখো এ দেওয়া আছে এখানে, ফ্যাক্টরস এফেক্টিং ইন্ডিভিজুয়াল ডিম্যান্ড, অর্থাৎ ব্যক্তিগত ডিম্যান্ড, যেটা কোনো একটা ইন্ডিভিজুয়ালের ব্যক্তিগত ডিম্যান্ডকে কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে। এখন আমরা দেখব যে মার্কেটের ডিম্যান্ডকে কোন ফ্যাক্টর এফেক্ট করে। মার্কেটের ডিম্যান্ড মানে কি? পুরো, এখন আর কোনো একজনের ডিম্যান্ডকে আমরা কনসিডার করছি না, পুরো সবার ডিম্যান্ড মিলিয়ে কথা বলবো আমরা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে মিলিয়ে আর কি আমরা কথা বলার চেষ্টা করব, যে তার ফলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে ক্রিয়েট করে বায়ার সেলারকে ধরে যে মার্কেট, সেই মার্কেটের ডিম্যান্ডকে কোন কোন ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করছে। ঠিক আছে? এই অবধি বোঝা গেছে? এই অবধি যা পড়িয়েছি বোঝা গেছে? কারোর কোনো ডাউট থাকলে বলো, কোনো পয়েন্টে ডাউট থাকলে আমাকে বলো। পুরো নোটটা একবার প্রথম থেকে শেষ অবধি নিয়ে যাচ্ছি, কোনো পয়েন্টে ডাউট আছে বলো। কারোর কোনো পয়েন্টে ডাউট নেই, তাই তো? ওকে, আই হোপ দ্যাট কারোর কোনো পয়েন্টে ডাউট নেই। সো মার্কেট ডিম্যান্ডকে কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে? সাইজ অ্যান্ড কম্পোজিশন অফ পপুলেশান। অর্থাৎ প্রথম কথা তো হচ্ছে যে প্রাইস যদি বাড়ে তাহলে ডিম্যান্ড, সরি প্রাইস না, এটা পপুলেশান, P0 ইজ ডিনোটিং পপুলেশান হেয়ার, P0 ইজ ডিনোটিং পপুলেশান, এটা মাথায় রাখবে। তো পপুলেশান যদি বাড়ে তাহলে কি হবে? সবাইকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে, সবাইকে জামা কাপড় পরতে হবে, সবাইকে নিজের ড্রিম ফুলফিল করতে হবে, নিজেদের যে লাক্সারিয়াস গুডগুলোর ড্রিম আছে সেগুলোকে ফুলফিল করতে হবে, সেই জিনিসগুলো কিনতে হবে। তো আলটিমেটলি পপুলেশান যদি বাড়তে থাকে দিনকে দিন, তাহলে কিন্তু প্রোডাক্টের ডিম্যান্ডও বাড়তে থাকবে, রাইট? খুব বেসিক একটা ব্যাপার। আজকে যদি একটা বাড়িতে 4 জন থাকে, কালকে যদি সেই বাড়িতে বা 5 বছর পরে যদি সেই বাড়িতে 7 জন চলে আসে বা 7 জন থাকে, তাহলে 4 জন মিলে 4 বছর আগে যে ডিম্যান্ডটা করতো, 4 বছর ঠিক পরে 7 জন মিলে অবশ্যই তার থেকে বেশি ডিম্যান্ড করবে। তো পপুলেশান বেড়ে গেলে কিন্তু ডিম্যান্ড বাড়ে, পজিটিভ একটা রিলেশনশিপ দুটোর মধ্যে রয়েছে। এটা আমরা একটা বাড়ির এক্সাম্পল দিয়ে বুঝলাম, পুরো দেশের জন্য আমরা এটাকে ভেবে নিতে পারি, পুরো কান্ট্রির জন্য, পুরো ওয়ার্ল্ডের জন্য ভাবতে পারি। কম্পোজিশন অফ পপুলেশান ইজ ভেরি ইম্পর্টেন্ট। কম্পোজিশন অফ পপুলেশান মানে হচ্ছে পপুলেশানের মধ্যে কতজন মেল রয়েছে, কতজন ফিমেল রয়েছে, কতজন চাইল্ড রয়েছে, আর কতজন ওল্ড এজ পারসন রয়েছে।
একটা পপুলেশানে ধরলাম আমি 100 জন আছে, 100 জনের মধ্যে যদি 80 জন মেল থাকে, অর্থাৎ 80 জন যদি পুরুষ থাকে, তাহলে ওই পপুলেশানে কিন্তু মেল প্রোডাক্টস, যেগুলো মেল প্রোডাক্টস মানে হচ্ছে ছেলেদের জামা, ছেলেদের প্যান্ট, তারপরে ছেলেদের যে বিউটি প্রোডাক্টস থাকে বা ছেলেদের যে পার্টিকুলার প্রোডাক্টস থাকে, সক্স বা ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট, এই টাইপস অফ প্রোডাক্টসগুলোর ডিম্যান্ড অবশ্যই বেশি থাকবে, কারণ 100 জনের মধ্যে 80 জনই মেল, রাইট। ফিমেল প্রোডাক্টসগুলোর ডিম্যান্ড কী হবে? ফিমেল কতজন আছে? ফিমেল ধরলাম 20 জন আছে, তাহলে ফিমেল প্রোডাক্টসগুলোর ডিম্যান্ড কম থাকবে। তাহলে কম্পোজিশন অফ পপুলেশানের মধ্যে কতজন মেল আছে, কতজন ফিমেল আছে, কতজন চাইল্ড আছে, কতজন ওল্ড এজ আছে, এইটাও কিন্তু ডিম্যান্ডকে এফেক্ট করে। পপুলেশানের মধ্যে যদি ফিমেল বেশি থাকে, তাহলে ফিমেল প্রোডাক্ট যেগুলো, অর্থাৎ কুর্তি, পাজামা, ডিফারেন্ট টাইপস অফ ফিমেল ড্রেসেস, শাড়ি, তারপরে লিপস্টিক, নেল পলিশ, এই টাইপের প্রোডাক্টগুলোর ডিম্যান্ড বেশি থাকবে, রাইট। তো পপুলেশনের মধ্যে যদি চাইল্ড বেশি থাকে, তাহলে ওই বেবি ফুড যেগুলো বা চাইল্ড ড্রেসেস যেগুলো থাকে, আমরা চিলড্রেনদের যে ড্রেসগুলো পরাই, জামা কাপড়, সেগুলোর ডিম্যান্ড বেশি থাকবে। পপুলেশনে ওল্ড এজ যদি বেশি থাকে, তাহলে হেলথ কেয়ার ফেসিলিটির ডিম্যান্ড বেশি থাকবে, কারণ তাদের ট্রিটমেন্ট লাগবে, মেডিসিনের ডিম্যান্ড বেশি থাকবে, রাইট। তো পপুলেশনের মধ্যে কোন টাইপ অফ পপুলেশন বেশি আছে, মেল বেশি আছে না ফিমেল বেশি আছে না চাইল্ড বেশি আছে না ওল্ড এজ বেশি আছে, সেটাও কিন্তু ডিম্যান্ডকে ইনফ্লুয়েন্স করে। দেখো এখানে লেখা আছে মেল পপুলেশন বাড়লে ডিম্যান্ড অফ মেল গুডস বাড়বে, রাইট। ফিমেল পপুলেশন বাড়লে ডিম্যান্ড অফ ফিমেল গুডস বাড়বে, অবভিয়াসলি। ডিস্ট্রিবিউশন অফ ইনকামটাও খুব ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউশন অফ ইনকামটা কী বলছে? ডিস্ট্রিবিউশন অফ ইনকামটা বলছে যে ইনকামের যে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সবার মধ্যে ইনকামটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। একটা পপুলেশানে আমি ধরলাম যে 100 জন আছে, তো 100 জনের মধ্যে আমি ধরলাম যে 80 জনের ইনকাম মাসে হচ্ছে 1 লাখ টাকা, বা না এটা খুব, হ্যাঁ 80 জনের ইনকাম হচ্ছে মাসে 1 লাখ টাকা, আর 20 জনের ইনকাম হচ্ছে মাসে 80,000 টাকা। তো এই টাইপের যে ইনকাম ডিস্ট্রিবিউশন, সবার ইনকাম কিন্তু কম বেশি একই রকম হচ্ছে। এই যে ডিস্ট্রিবিউশন, ইনকামের ডিস্ট্রিবিউশনটা এখন আমি বললাম যে একটা পপুলেশানে 100 জন আছে, তার মধ্যে 80 জনের ইনকাম হচ্ছে মাসে 1 লাখ টাকা, আর 20 জনের ইনকাম হচ্ছে মাসে 80,000 টাকা। এই যে ইনকামের ডিস্ট্রিবিউশনটা, সবার ইনকাম বলা যেতে পারে কম বেশি একই রকম, কারণ 80 জনের তো 1 লাখ হয়েই আছে, আর বাকি 20 জনেরও 80,000 আছে, মানে পাশাপাশি আছে, কাছাকাছি আছে। এই টাইপের ইনকাম ডিস্ট্রিবিউশনকে আমরা বলে থাকি হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, অর্থাৎ সবার ইনকাম কম বেশি ইকুয়াল বা সবার ইনকাম কম বেশি একই রকম। সো দিস টাইপ অফ ইনকাম ডিস্ট্রিবিউশন ইজ কল্ড ইকুয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে আনইকুয়াল ডিস্ট্রিবিউশনটা কি? ধরো 100 জন আছে, তার মধ্যে 10 জনের ইনকাম মাসে 1 লাখ টাকা, আর বাকি 90 জনের ইনকাম হয়তো মাসে 5,000 টাকা। তো এইবার কিন্তু ডিফারেন্সটা খুব বেশি। মাত্র অল্প সংখ্যক কিছু ব্যক্তি আছে, 10 জন মাত্র আছে, যাদের ইনকাম হচ্ছে মাসে 10,000 টাকা, এই মাসে 1 লাখ টাকা। মাত্র 10 জন আছে পপুলেশানে 100 জনের মধ্যে, যাদের ইনকাম মাসে 10 লাখ টাকা, অর্থাৎ অনেক বেশি। আর বাকি 90 জনের ইনকাম অনেক কম, 5,000 টাকা। তো এই ডিফারেন্স বা গ্যাপটা এতটাই বেশি, এটাকে কিন্তু আমরা আর ইকুয়াল ইনকাম ডিস্ট্রিবিউশন বলতে পারবো না। তো এই টাইপের ইনকাম ডিস্ট্রিবিউশনকে কি বলা হয়? আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, যেখানে দুটো ইনকাম গ্রুপের মধ্যে ডিস্ট্রিবিউশনটা এমনভাবে হবে যে ইনকামের যে গ্যাপটা সেটা অনেক বেড়ে যাবে, রাইট। অ্যান্ড কোনো ম্যাচই করবে না। 10 জনের ইনকাম 1 লাখ, বাকি 90 জনের ইনকাম 5,000, 1 লাখ আর 5,000-এ কোনো দিন ম্যাচ হওয়া পসিবল না। তো এই টাইপের ইনকাম ডিস্ট্রিবিউশনকে আমরা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন বলছি, রাইট, যেখানে দুটো ইনকাম গ্রুপের মধ্যে ইনকামের যে ডিফারেন্সটা সেটা অনেক বেশি। তো এবার কথা হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকলে কি হবে, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকলে কি হবে। ইকুয়াল ডিস্ট্রিবিউশন কি বলেছিলাম? ইকুয়াল ডিস্ট্রিবিউশন বলেছিলাম যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন বলেছিলাম যে 1 লাখ টাকা হচ্ছে 80 জনের ইনকাম, আর বাকি 20 জনের ইনকাম হচ্ছে মাসে 80,000 টাকা। এই টাইপের ইনকাম ডিস্ট্রিবিউশন যখন থাকবে, ওরা কি চাইবে? ওরা চাইবে যে আমরা লাক্সারিয়াস গুড কিনবো, আমরা দামি দামি প্রোডাক্ট কিনবো, রাইট। কিন্তু কথা হচ্ছে যে তখন কিন্তু এখানে আরও একটা ব্যাপার তোমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে সবার ইনকামই তো বেশি, তো আলটিমেটলি লাক্সারিয়াস গুড বা দামি দামি প্রোডাক্ট কিনতে চাইলে তখন কিন্তু আলটিমেটলি
ওরা সেটা কিনতে পারবে না, সবাই তো কিনতে পারবে না। কেন কিনতে পারবে না? কারণ লাক্সারিয়াস গুডগুলোর ডিম্যান্ড, এই দামও তখন বেড়ে যাবে। কারণ যখন লাক্সারিয়াস গুডটা যে বানাচ্ছে, যে লাক্সারিয়াস কারটা বানাচ্ছে, সে দেখবে যে সবার ইনকাম সমান, কম বেশি সমানই আছে, অ্যান্ড সবার ইনকাম কম বেশি সমানই আছে, সেটা বেশি হোক কম হোক। ইকুয়াল ডিস্ট্রিবিউশনের যে উদাহরণটা আমি দিলাম, যে সবার ইনকাম 1 লাখ টাকা, 80 জনের ইনকাম 1 লাখ টাকা, 20 জনের ইনকাম 80,000 টাকা, এইটা একটা এক্সাম্পল হতে পারে। আবার আর একটা কি এক্সাম্পল হতে পারে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকামের? ধরো 80 জনের ইনকাম 10,000 টাকা আর 20 জনের ইনকাম 9,000 টাকা, এটাও ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, কিন্তু এখানে সবার ইনকামটা কম, রাইট? তো ইকুয়াল ডিস্ট্রিবিউশন মানে এই নয় যে সবার ইনকাম কম বা বেশি বলে ভাগ হবে। সবার ইনকাম কম হোক বা বেশি হোক, একই রকম যদি থাকে, সেটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। অর্থাৎ ওই 100 জনের মধ্যে যদি 80 জনের ইনকাম 10,000 টাকা হতো আর 20 জনের ইনকাম যদি 9,000 টাকা হতো, সেটাকেও কিন্তু আমরা ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকামই বলতাম। তো এবার দুটো কেসেই যদি কম্পেয়ার করি, এই টাইপের সিনারিওতে কিন্তু লাক্সারিয়াস গুড কেনা ওদের পক্ষে অতটা সহজ হবে না, কারণ সবার হাতেই একই রকম টাকা আছে। তো লাক্সারিয়াস গুড যদি ওরা কিনতেও যায়, সবাই কিন্তু কিনতে পারবে না, কারণ লাক্সারিয়াস গুড যে বেচছে, বা নর্মাল গুডকেই তো আমরা লাক্সারিয়াস গুড বলি, তো এই নর্মাল গুড বা লাক্সারিয়াস গুডটাকে যে সেল করছে, সে কিন্তু দাম বাড়িয়ে দেবে, কারণ সে দেখবে সবার ইনকাম কম বেশি একই রকম আছে, তো ইকোনমিতে আমি আমার প্রোডাক্টটার দাম বাড়িয়ে দিতে পারি। তো আলটিমেটলি এই টাইপের সিচুয়েশানে লাক্সারিয়াস গুড যেগুলো, সেই গুডগুলোর যে ডিম্যান্ড সেটা কিন্তু কম থাকবে, আর নেসেসারি গুড যেগুলো, সেইগুলোর ডিম্যান্ড কিন্তু হাই থাকবে, রাইট? এবার আসি আনইকুয়াল ইনকাম ডিস্ট্রিবিউশন। গল্পটা কি বলেছিলাম আনইকুয়াল ইনকাম ডিস্ট্রিবিউশানে, যে 10 জনের ইনকাম মাসে 1 লাখ টাকা আর বাকি 90 জনের ইনকাম মাসে 5,000 টাকা। তো এই টাইপের সিচুয়েশানে যে লাক্সারিয়াস গুড বা নর্মাল গুড সেল করছে, সেই প্রডিউসার বা সেই সেলার কিন্তু নিজের প্রোডাক্টের দাম বাড়াতে পারবে না, কারণ সে দেখতেই পাচ্ছে যে তার প্রোডাক্টটা কেনার জন্য আছেই মাত্র 10 জন, যাদের ইনকাম 5,000 টাকা। অর্থাৎ সেই 90 জন তো আর লাক্সারিয়াস গুড কিনতে আসবে না, নর্মাল গুড কিনতে আসবে না, তো তার প্রোডাক্টটা কেনার জন্যই আছেই মাত্র 10 জন। তো সে কিন্তু তার প্রোডাক্টের দাম আর খুব বেশি বাড়াতে পারবে না। আচ্ছা, এই টাইপের সিচুয়েশানে যখন আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম থাকে, অর্থাৎ 10 জনের ইনকাম মাসে 90,000 টাকা বা 1 লাখ, আর 90 জনের ইনকাম 5,000 টাকা, যারা সেই 10 জন, তারা তো রিচ পিপল ইন দ্যাট ইকোনমি, তাদের কাছে হিউজ অ্যামাউন্ট অফ মানি আছে। তারা কি করবে? তারা কিন্তু লাক্সারি গুডগুলোর ডিম্যান্ডটা বাড়াবে, তারা ওই লাক্সারি গুডটা কিনবে আর লাক্সারি গুডের ডিম্যান্ড বাড়াবে। নর্মালি আমরা যখন ইকোনমিতে পড়বো, বেশিরভাগ ইকোনমিতে কিন্তু আনইকুয়াল ইনকাম ডিস্ট্রিবিউশনই থাকে। ইন্ডিয়াতে তো দারুণভাবে আনইকুয়াল ইনকাম ডিস্ট্রিবিউশন তোমরা ফলো করলেই দেখতে পাবে। তো লাক্সারি গুডসের ডিম্যান্ড কিন্তু আনইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকলে বাড়ে। ইনকামের ডিস্ট্রিবিউশন যদি আনইকুয়াল হয়, তাহলে লাক্সারি গুডসের ডিম্যান্ড বাড়ে, কারণ যাদের কাছে বেশি টাকা আছে, তারা কিন্তু লাক্সারি গুডটা বাই করে, আর যারা পোর তারা বাই করতে পারে না, তাদের কথা ছাড়ো, কিন্তু রিচ পিপল লাক্সারি গুডটা বাই করে। ওই কারণেই লাক্সারি গুড বা নর্মাল গুডের ডিম্যান্ড বাড়ে। তাহলে নর্মাল গুড বা লাক্সারি গুডের ডিম্যান্ড কোন ইনকাম ডিস্ট্রিবিউশনে বাড়ে? আনইকুয়াল ইনকাম ডিস্ট্রিবিউশনে বাড়ে। আর ইকুয়াল ইনকাম ডিস্ট্রিবিউশন, যেখানে সবার কাছে একই পরিমাণ টাকা আছে কম বেশি, সেখানে কিন্তু লাক্সারি গুডের ডিম্যান্ড বাড়তে পারে না, সেখানে নেসেসারি আইটেমস যেগুলো, সেই আইটেমসগুলোর ডিম্যান্ড বাড়ে, যেমন ফুড, ক্লদিং, মেডিসিনস, এইগুলোর ডিম্যান্ড বাড়ে। বোঝা গেল? এই অবধি কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলো, তারপরে আমরা ডিম্যান্ড ফাংশন পড়ব। কারোর কোনো কোয়েশ্চেন নেই তো? আচ্ছা, ডিম্যান্ড ফাংশন। তাহলে ডিম্যান্ড কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে? আমরা তো এতক্ষণ ধরে পড়লাম যে ডিম্যান্ড অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তার মধ্যে প্রথম কি এসছে দেখো, পি মানে কি? প্রাইস। তাহলে ডিম্যান্ড প্রাইসের উপর ডিপেন্ড করে, আমরা দেখেছি। তারপরে হচ্ছে পিআরটা কি? প্রাইস অফ রিলেটেড গুড। তাহলে আমরা দেখেছি ডিম্যান্ড রিলেটেড গুডের প্রাইসের উপরেও তো ডিপেন্ড করে। ক্রস ডিম্যান্ড দেখেছি আমরা, ক্রস ডিম্যান্ডে দুটো টাইপ থাকে, কমপ্লিমেন্টারি ডিম্যান্ড আর সাবস্টিটিউট গুড আর সাবস্টিটিউট ডিম্যান্ড, রাইট? তারপরে ডিম্যান্ড ওয়াইয়ের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ইনকামের উপর ডিপেন্ড করে।
তারপরে ডিম্যান্ড পি অফ ই এর উপর ডিপেন্ড করে। পি অফ ইটা কী ছিল? এক্সপেক্টেড প্রাইস। দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় ছিল এক্সপেক্টেড প্রাইস, এই যে প্রাইস অফ ই বা এক্সপেক্টেড প্রাইস। তাহলে ডিম্যান্ড এক্সপেক্টেড প্রাইসের উপরও ডিপেন্ড করে। তারপরে ডিম্যান্ড আর কিসের উপর ডিপেন্ড করে? টেস্টের উপর ডিপেন্ড করে। তারপরে ডিম্যান্ড P0 মানে পপুলেশনের উপর ডিপেন্ড করে। আর লাস্টে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, ডিআই দিয়ে লিখেছি যেটাকে, সেটার উপরেও ডিম্যান্ড ডিপেন্ড করে। তাহলে এই কটা ফ্যাক্টরের উপর ডিম্যান্ড ডিপেন্ড করে। তাহলে ডিম্যান্ডকে কি আমরা বলতে পারি যে ডিম্যান্ড ইজ এ ফাংশন অফ প্রাইস, প্রাইস অফ রিলেটেড গুড, ইনকাম, প্রাইস অফ এক্সপেক্টেড প্রাইস অফ টুমারো, টেস্ট, পপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। অবভিয়াসলি আমরা ডিম্যান্ডকে এই কটার ফাংশন বলতে পারি। একটা ভ্যারিয়েবলকে কিসের কিসের ফাংশন বলা যায়? একটা ভ্যারিয়েবলকে ওই ভ্যারিয়েবলটা যে যে ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে তার ফাংশন বলা যায়। মানে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি এটা। সাপোজ y ইকুয়ালস টু 2 প্লাস 3x। খুব স্বাভাবিকভাবে এখানে y এর ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করছে? y এর ভ্যালুটা 2 আর 3-র উপরে তো ডিপেন্ড করছে না নিশ্চয়ই, ওগুলো তো কনস্ট্যান্ট, ওগুলো তো সেমই থাকবে প্রত্যেকবার। কিন্তু y এর ভ্যালুটা ডিপেন্ড করছে কিসের উপর? y এর ভ্যালুটা ডিপেন্ড করছে এই x এর উপর। x চেঞ্জ হলে y এর ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। x আমি যেরকম দেবো y এর ভ্যালু সেরকম হবে। x 1 দিলে y এর ভ্যালু 5 হবে, x 2 দিলে y এর ভ্যালু 8 হবে। তো x আমি যেরকম দেবো y এর ভ্যালু সেরকমই হবে। এইবার কথা হচ্ছে যে তাহলে y এর ভ্যালু কিসের উপর ডিপেন্ড করছে? y এর ভ্যালু x এর উপরে ডিপেন্ড করছে। তাহলে y কে কি আমি লিখতে পারি যে y ইজ এ ফাংশন অফ x, রাইট? যেহেতু y এর ভ্যালু x এর উপর ডিপেন্ড করছে তাই আমরা লিখতে পারি যে y ইজ আ ফাংশন অফ x। সিমিলারলি ডিম্যান্ড কিসের উপর ডিপেন্ড করছিল? ডিম্যান্ড প্রাইসের উপর ডিপেন্ড করছিল, ডিম্যান্ড প্রাইস অফ রিলেটেড গুডের উপর ডিপেন্ড করছিল, ডিম্যান্ড ইনকামের উপর ডিপেন্ড করছিল, ডিম্যান্ড প্রাইস অফ এক্সপেক্টেড প্রাইস টুমারোর উপর ডিপেন্ড করছিল, টেস্টের উপর ডিপেন্ড করছিল, পপুলেশনের উপর ডিপেন্ড করছিল, আর ডিস্ট্রিবিউশন অফ ইনকামের উপর ডিপেন্ড করছিল। তাহলে আমরা ডিম্যান্ডকে কিসের ফাংশন বলতে পারি? এগুলোরই ফাংশন বলতে পারি। প্রাইস, এক্সপেক্টেড প্রাইস, প্রাইস অফ রিলেটেড গুড, ইনকাম, টেস্ট, প্রাইস অফ পপুলেশন আর ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। এবার আমরা পড়ব হচ্ছে ল অফ ডিম্যান্ড। প্রফেসর স্যামুয়েলসন কি বলেছেন? প্রফেসর স্যামুয়েলসন বলেছেন যে ল অফ ডিম্যান্ড স্টেটস দ্যাট পিপল উইল বাই মোর অ্যাট লোয়ার প্রাইস অ্যান্ড লেস অ্যাট হায়ার প্রাইস। সেটেরাস প্যারিবাস। সেটেরাস প্যারিবাসের সম্পর্কে আমি পরে বলছি। প্রফেসর স্যামুয়েলসন বলেছে যে মানুষ কম দামে বেশি জিনিস কিনতে চায়, বা কোনো জিনিসের দাম কম হলে সেই জিনিসটার বেশি করে কিনতে চায়, আর কোনো জিনিসের দাম বেশি হলে সেই জিনিসটা কম কিনতে চায়। তো ল অফ ডিম্যান্ড এটাই, ওকে? অর্থাৎ কোনো জিনিসের দাম কম হলে আমরা সেই জিনিসটা বেশি করে কিনবো, কোনো জিনিসের দাম বেশি হলে আমরা সেই জিনিসটা কম করে কিনবো। খুব স্বাভাবিক। আজকে যদি তুমি বাজারে গিয়ে শোনো আলুর দাম 40 টাকা থেকে বেড়ে 140 টাকা হয়ে গেছে, তো তুমি কি আর 1 কিলো আলু কিনবে? তুমি হয়তো 80 টাকা নিয়ে গেছিলে যে 2 কিলো আলু কিনে আনবো। তুমি কি 2 কিলো আলু কিনবে আর? বা 80 টাকা যদি নাও নিয়ে যাও, তুমি ধরো 500 টাকাই নিয়ে গেছিলে, তুমি যেই শুনলে যে 40 টাকা থেকে বেড়ে 140 টাকা হয়ে গেছে, তুমি হয়তো আগে প্ল্যান করে গেছিলে যে 2 কিলো আলু কিনবো 80 টাকা দিয়ে। এখন তুমি দেখছে যে 140 টাকা হয়ে গেছে আলুর দাম, তুমি কি করবে? 2 কিলো হয়তো কিনবে না, তুমি বলবে যে 1 কিলোই দিন বা 500 দিন, রাইট? তো তুমি কিন্তু এখন আলুর ডিম্যান্ডটা কমিয়ে দিলে, বা দাম বেড়ে গেল বলে তুমি কিন্তু জিনিসটা কম কিনলে। তো কোনো জিনিসের দাম বেড়ে গেলে আমরা জিনিসটা কম কিনতে চাই, আর কোনো জিনিসের দাম কমে গেলে আমরা জিনিসটা বেশি কিনতে চাই। এটাই হচ্ছে ল অফ ডিম্যান্ড। কে বলে গেছেন ল অফ ডিম্যান্ডের কথা? প্রফেসর স্যামুয়েলসন বলে গেছেন। এটা তার স্টেটমেন্ট ছিল একটা অ্যাবাউট দি ল অফ ডিম্যান্ড। এই টাইপের স্টেটমেন্ট যখন তোমরা কোনো প্রফেসর বা কোনো পার্টিকুলার ইকোনমিস্টের কোনো কমেন্ট বা কোনো ডেফিনেশান যখন তোমরা অ্যাড করবে নোটে, তখন অবশ্যই সেটাকে ডবল কোটেশনের মধ্যে রাখবে, আর এই টাইপের আন্ডারলাইন করবে কিন্তু। স্যামুয়েলসন, প্রফেসর স্যামুয়েলসনের নামটা আন্ডারলাইন করবে। এতে কী হয়? টিচারের অ্যাট্রাকশানটা পড়ে আর নাম্বারটা ভালো আসে, রাইট? উপরে এখানে দেখো লেখা আছে সেই জিনিসটাই, প্রাইস বাড়লে ডিম্যান্ড কমবে, নেগেটিভ রিলেশান, প্রাইস কমলে ডিম্যান্ড বাড়বে, নেগেটিভ রিলেশান। তাহলে প্রাইস আর ডিম্যান্ডের মধ্যে নেগেটিভ রিলেশান, এটাই হচ্ছে ল অফ ডিম্যান্ড। ল অফ ডিম্যান্ডে আমরা কি বলছি? যে জিনিসপত্রের দাম বাড়লে আমরা কম কিনি, দাম কমলে আমরা বেশি কিনি।
আর সেটেরাস প্যারিবাস মানে হচ্ছে আদার থিংস বিইং কনস্ট্যান্ট, অন্য সমস্ত জিনিস বিইং কনস্ট্যান্ট। সেটেরাস প্যারিবাস যে পরীক্ষার হলে খাতায় লিখে আসতে পারবে তার ধরে নাও যে নাম্বার অনেকটা বেড়ে গেল, কারণ খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, এটা লিখে আসতে পেরেছে মানে সে পড়াশুনো করেছে। তো সেটেরাস প্যারিবাস মানে হচ্ছে কি, এটা একটা ফ্রেঞ্চ টার্ম, এটার মিনিং হচ্ছে আদার থিংস বিইং কনস্ট্যান্ট, অন্য সমস্ত যে ফ্যাক্টর বা অন্য সমস্ত যে ভেরিয়েবল সেগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি। এবার তোমরা বলবে যে আর কি থিংস ছিল বা অন্য কোন জিনিসগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরলাম। এবার তোমরা বলো তো, ডিম্যান্ড কি শুধুমাত্র প্রাইসের ফাংশন ছিল? আমি যে বললাম প্রাইস বাড়লে ডিম্যান্ড কমবে, প্রাইস কমলে ডিম্যান্ড বাড়বে, ডিম্যান্ড কি শুধু প্রাইসের ফ্যাক্টর ছিল? ডিম্যান্ড কি শুধু প্রাইসের উপর ডিপেন্ড করতো? অবশ্যই না। ডিম্যান্ড প্রাইস অফ রিলেটেড গুড, ইনকাম, প্রাইস অফ এক্সপেক্টেড, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করতো, রাইট? ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, পপুলেশন, টেস্ট, এইগুলোর উপরও ডিপেন্ড করতো। তো আমরা এইগুলোকে সবকটাকে কী ধরে নিয়েছি? কনস্ট্যান্ট ধরে নিয়েছি, যে এইগুলো চেঞ্জ হচ্ছে না, এগুলো সেম থাকছে, এইগুলো চেঞ্জ হচ্ছে না, এগুলো সেম থাকছে। এগুলোকে সেম ধরে আমরা ডিম্যান্ড আর ফাংশন, ডিম্যান্ড আর প্রাইসের মধ্যে রিলেশান দেখাতে চেয়েছি। তাহলে এই বাকি ফ্যাক্টরগুলোকে সেম ধরে বা কনস্ট্যান্ট ধরে আমরা যদি ডিম্যান্ড আর প্রাইসের মধ্যে রিলেশান দেখাতে চাই, তাহলে সেটা একটা নেগেটিভ বা ইনভার্স রিলেশনশিপ দেখাচ্ছে, যে প্রাইস বাড়লে ডিম্যান্ড কমছে, প্রাইস কমলে ডিম্যান্ড বাড়ছে। এটাই হচ্ছে ল অফ ডিম্যান্ড। এখানে দেখো লেখা আছে ডিম্যান্ড অফ এক্স, এক্সের ডিম্যান্ড কিসের উপর ডিপেন্ড করছে? শুধুমাত্র প্রাইস অফ এক্সের উপর ডিপেন্ড করছে, এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করছে না। সেই কারণে এই ফ্যাক্টরগুলোর উপরে একটা করে দাগ দিয়ে দিয়েছি, মানে এই ফ্যাক্টরগুলো কনস্ট্যান্ট আছে, এই ফ্যাক্টরগুলো চেঞ্জ হচ্ছে না। সেই কারণে একটা দাগ বা এটাকে বার বলা হয়, পি আর বার, ওয়াই বার, টি বার, ই বার করে দেওয়া আছে। দিস ইজ দ্য ল অফ ডিম্যান্ড। এবার ল অফ ডিম্যান্ডের কিছু অ্যাজাম্পশানস আছে। প্রথম অ্যাজাম্পশান কি? নো চেঞ্জ ইন পি আর, ওয়াই, টি এক্সপেকটেশনস, মানে যেটা বললাম আর কি, প্রাইস অফ রিলেটেড কমোডিটি পি আর, ওয়াই মানে ইনকাম, টেস্ট মানে টি, এক্সপেকটেশানস, এই জিনিসগুলো চেঞ্জ হবে না, এগুলো কনস্ট্যান্ট থাকবে। এটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাজাম্পশান। এইটা যদি কোনোভাবে ভায়োলেট হয়ে যায় তখন কিন্তু ল অফ ডিম্যান্ড আর হোল্ড করবে না, রাইট? এক্সেপশানস হতে পারে, এক্সেপশানসে আমরা যাব, গ্রাফটা বুঝবো, তার আগে এক্সেপশানে যাওয়ার আগে গ্রাফটা বুঝবো। তাহলে এবার কথা হচ্ছে যে এক্স অ্যাক্সিসে আমরা নিচ্ছি হচ্ছে কোয়ান্টিটি ডিম্যান্ড, কিউডি, লেখা হয়নি, তোমরা লিখে নেবে এটা, বা এগুলো তো খাতায় আঁকবে, তখন আঁকবে। এক্স অ্যাক্সিসে আমরা কোয়ান্টিটি ডিম্যান্ডকে মাপছি, আর ওয়াই অ্যাক্সিসে আমরা কাকে মাপছি? ওয়াই অ্যাক্সিসে আমরা প্রাইসকে মাপছি। ওকে, এইবার এক্স অ্যাক্সিসে 1 2 3 4 5 6 7 8 9 আছে, ওয়াই অ্যাক্সিসেও 1 2 3 4 5 6 7 8 9 আছে, ভালো কথা। তো কথা হচ্ছে যে যখন ডিম্যান্ডটা হচ্ছে, এই যখন প্রাইস হচ্ছে 1 টাকা, তখন আমরা ডিম্যান্ড কতটা করছি? দেখো, তখন আমরা ডিম্যান্ড করছি, 1 মিনিট একটু মুছে নিই। যখন প্রাইস হচ্ছে 1 টাকা, অর্থাৎ এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 1, মানে এক্স অ্যাক্সিসে কত নেব? এক্স অ্যাক্সিসে 1 নেব, কারণ প্রাইসটাকে এক্স অ্যাক্সিসে মেপেছি। তাহলে যখন প্রাইস 1 টাকা তখন এক্সের অ্যাক্সিসে 1 নিলাম, মানে এক্সের পয়েন্টটা হচ্ছে 1। তখন আমরা ডিম্যান্ড কত করছি? সাপোজ আমরা ডিম্যান্ড করছি হচ্ছে 8 ইউনিট। কত ইউনিট ডিম্যান্ড করছি? 8 ইউনিট। ডিম্যান্ডটা কোন অ্যাক্সিসে নিয়েছি? ওয়াই অ্যাক্সিসে নিয়েছি, সরি ভুল বললাম, প্রাইসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে নিয়েছি। আচ্ছা, প্রাইসটা আমরা ওয়াই অ্যাক্সিসে নিয়েছি। তো যখন প্রাইস হচ্ছে 1 টাকা, 1 রুপিস সাপোজ, তখন আমরা ওয়াই অ্যাক্সিসে 1 নেব। আর ডিম্যান্ডটাকে আমরা নিয়েছি এক্স অ্যাক্সিসে। তা দেখো, তখন এক্স অ্যাক্সিসে সাপোজ আমরা নিচ্ছি হচ্ছে 8 ইউনিট। যখন 1 টাকা প্রাইস, তখন আমরা 8 ইউনিট ডিম্যান্ড করছি।
মানে ধরো একটা লজেন্সের 1 টাকা দাম, আমরা 8টা লজেন্স কিনছি। 1 টাকা দাম যখন আমরা 8টা লজেন্স কিনতে রাজি আছি। একটা লজেন্সের দাম কত, মানে লজেন্সের দাম হচ্ছে মানে 1 টাকায় 8টা লজেন্স পাওয়া যাচ্ছে। তো যখন এই দামটা চলছে যে 1 টাকায় 8টা লজেন্স পাওয়া যাচ্ছে, তখন আমি 8টা লজেন্সই কিনছি। ঠিক আছে, তো 8টা লজেন্সেরই ডিমান্ড করছি। তাহলে পয়েন্টটা কি হবে, 1,8, এই 1,8 না সরি 8,1, 8,1। এক্স অ্যাক্সিসের পয়েন্টটা আগে দিতে হয়, ওয়াই অ্যাক্সিসের পয়েন্টটা পরে দিতে হয়। আশা করি এইটুকু আইডিয়া তোমাদের রয়েছে। 8,1 পয়েন্টটা কোথায় গ্রাফে খোঁজো, 8,1 এক্স অ্যাক্সিসে 8 ঘর যাব, ওয়াই অ্যাক্সিসে 1 ঘর উঠবো। এক্স অ্যাক্সিসে 8 ঘর যাব, ওয়াই অ্যাক্সিসে 1 ঘর উঠবো। তাহলে পয়েন্টটা কোথায়, এখানে। রাইট হলো। এবার কথা হচ্ছে যে খুব ভালো করে ভেবে দেখো, যখন প্রাইসটা বেড়ে যাবে, অর্থাৎ এখন 1 ইউনিটের দাম হয়ে গেছে 8 টাকা। আগে 1 টাকায় 8 ইউনিট পাওয়া যাচ্ছিল, এখন 1 ইউনিটের দাম হয়ে গেছে 8 টাকা। অর্থাৎ 8 ইউনিট নিতে গেলে তো ভুলেই যাও, 8 ইউনিট নিতে গেলে 64 টাকা। তাহলে এখন আমাদের পয়েন্টটা কি হবে, আগে 8 টাকায় এই 8 ইউনিট পাওয়া যাচ্ছিল 1 টাকায়, এখন 1 ইউনিট পাওয়া যাচ্ছে 8 টাকায়। তাহলে আমাদের এখন পয়েন্টটা কি, 1,8। 1,8টা কোথায়, 1,8টা হচ্ছে, দেখো প্রথমে আমরা এক্স অ্যাক্সিসে 1 ইউনিট যাব, তারপর ওয়াই অ্যাক্সিসে 8 ইউনিট উঠব, মানে এই পয়েন্টটা হচ্ছে 1,8। এবার এই দুটো পয়েন্টকে কানেক্ট করে দাও, ব্যাস তুমি ডিমান্ড কার্ভটা পেয়ে গেছো। এটাই হচ্ছে ডিমান্ড কার্ভ। এই দুটো পয়েন্টকে জাস্ট কানেক্ট করে দাও, দেখো আমরা যে ডিমান্ড কার্ভের কথা বলছিলাম সেই ডিমান্ড কার্ভটা চলে এসছে। রাইট, তো খুব স্বাভাবিকভাবেই দেখা গেল যে যদি তুমি 8 ইউনিট লজেন্স কেনো 1 টাকায়, তো যখন লজেন্সটার দাম হয়ে গেল যে আগে 8 ইউনিট 1 টাকায় পাওয়া যাচ্ছিল, এখন 1 ইউনিট পাওয়া যাচ্ছে 8 টাকায়, তো তখন আর নিশ্চয়ই তুমি কিনবে না, তুমি নিশ্চয়ই 8 ইউনিট কিনবে না, তুমি 1 ইউনিট কিনবে, ডিম্যান্ডটাকে কমিয়ে দেবে। রাইট, তো ডিম্যান্ডটা কমিয়ে দেওয়ার কারণেই কিন্তু এই ডিম্যান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং। এটা কিন্তু ডাউনওয়ার্ড স্লোপিং, ঠিক আছে, নিচের এর স্লোপটা কিন্তু নেগেটিভ হয়। এর স্লোপ নিয়ে আমি আলাদা একটা ক্লাস নিচ্ছি পরে, আপাতত বেশি ডেসক্রিপশান এটা যাচ্ছি না, কিন্তু এখন আপাতত জাস্ট এইটুকু বলে রাখছি, এর স্লোপটা কিন্তু ডাউনওয়ার্ড হয় অ্যান্ড নিচের দিকে স্লোপ হয়। নিচের দিকে স্লোপ কেন হয়, কারণ তার রিজনটা হচ্ছে যত প্রাইস বাড়ে ডিম্যান্ড কমে, সেই কারণে স্লোপটা নিচের দিকে হয়। মানে যত দেখো প্রাইস যত বাড়বে, প্রাইস ধরো 4 ইউনিট, ডিম্যান্ড কত করছি 4 ইউনিটই সাপোজ, প্রাইসটা বেড়ে ধরো 5 ইউনিট হলো, ডিম্যান্ড কত হচ্ছে, ডিম্যান্ড কিন্তু দেখো কমলো 3 ইউনিট, প্রাইসটা দেখো কমে গেল সাপোজ 2 ইউনিট, ডিম্যান্ড কি হলো বেড়ে গেল 6 ইউনিট। তো আলটিমেটলি এই যে প্রাইস আর ডিম্যান্ডের মধ্যে যে নেগেটিভ রিলেশনশিপ, প্রাইস আর ডিম্যান্ডের মধ্যে যে নেগেটিভ রিলেশনশিপ, সেই কারণেই কিন্তু স্লোপটা ডাউনওয়ার্ড হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এখানে, দুটো ভ্যারিয়েবলের মধ্যে যদি নেগেটিভ রিলেশনশিপ থাকে, তার মানে তার যে স্লোপটা হবে, তার ইকুয়েশনের যে স্লোপটা হবে, সেটা কিন্তু ডাউনওয়ার্ড স্লোপিংই হবে সবসময়। বোঝা গেল তাহলে কিভাবে ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে, নিচের দিকে কেন আসছে। ডাউনওয়ার্ড স্লোপিং মানে হচ্ছে এটা নিচের দিকে স্লোপ, এর স্লোপটা নিচের দিকে, ঢালটা নিচের দিকে। ঢালটা নিচের দিকে কেন হচ্ছে, কারণ ডিম্যান্ড আর প্রাইসের মধ্যে ইনভার্স রিলেশনশিপ, নেগেটিভ রিলেশনশিপ। বোঝা গেল, এটা আর এক্সপ্লেন, বলো এটায় কোনো ডাউট থাকলে বলো, কোন জায়গাটায় ডাউট আছে বলো, এই গ্রাফটাতে ডাউট থাকলে বলো। সবার কারোরই কোনো ডাউট নেই গ্রাফটাতে, সবাই একবার ওকে বলে দাও তাহলে।
আচ্ছা, এক্সেপশানস কিছু থাকে। এক্সেপশানসটা কি, এখন আমরা ল অফ ডিম্যান্ডে দেখলাম যে প্রাইস বাড়লে ডিম্যান্ড কমে যায়, প্রাইস কমলে ডিম্যান্ড বেড়ে যায়। এক্সেপশানস কি, যদি প্রাইস বাড়লে ডিম্যান্ড বাড়ে, কোনো একটা জিনিস ভাবো তো যেটার প্রাইস বাড়ছে তোমার ডিম্যান্ডও বাড়ছে, এই টাইপের কোনো জিনিস যদি থাকে, বা প্রাইস কমছে ডিম্যান্ডও কমছে। সাধারণত কী হয়, প্রাইস কমলে ডিম্যান্ড বাড়িয়ে দিই, আমরা বেশি করে কিনতে চাই। কিন্তু এরকম এক্সেপশান কেস যদি থাকে যে প্রাইস বাড়লে ডিম্যান্ড বেড়ে যাচ্ছে, প্রাইস কমলে ডিম্যান্ড কমে যাচ্ছে, এই টাইপের কেসে আমরা কিন্তু ডিম্যান্ড আর প্রাইসের মধ্যে যে নেগেটিভ রিলেশনশিপটা থাকে সেটা দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছি? পজিটিভ রিলেশনশিপ, কারণ প্রাইস বাড়লে ডিম্যান্ড বাড়ছে, প্রাইস কমলে ডিম্যান্ড কমছে, একই রকম। তো এটা পজিটিভ রিলেশান। এইবার এই এক্সেপশানগুলো কোথায় থাকে? তো প্রথম হচ্ছে আর্টিকেলস অফ ডিস্টিংশান অর ভেবলেন গুডস। ভেবলেন গুডসকে লাক্সারি গুডসও বলা হয়। এগুলো কাদের? ভেবলেন গুডসটা হচ্ছে ইকোনমিস্ট টি ভেবলেনের নাম অনুসারে এটা ভেবলেন গুডস নাম পড়েছে, কারণ তিনি এই আইডিয়াটার প্রোপাউন্ডার। এইবার ভেবলেন গুডসের এক্সাম্পল কি? জুয়েলারি, যত বেশি দাম হবে তত মানুষ ডিম্যান্ড বাড়াতে থাকবে, রাইট? ধরো ডায়মন্ড বা প্ল্যাটিনাম, দাম বেড়েই যাচ্ছে কিন্তু ডিম্যান্ড কি কমে? এরকম কি শুনেছো যে প্ল্যাটিনামের দাম বাড়ছে বলে মানুষ ডিম্যান্ড কমিয়ে দিচ্ছে? বা কোনো ইউনিক কোনো মিনারেল বা ইউনিক কোনো প্রোডাক্ট, ইউনিক কোনো কার, যে কারটার দাম বেড়ে গেছে, ধরো একটা ওই কি বলে রয়্যাল এনফিল্ড, কত দাম, দাম আরও বাড়ছে, যত দিন যাচ্ছে দাম আরও বাড়ছে, তা মানুষ কি ডিম্যান্ড কমিয়ে দিচ্ছে, কেনা কমিয়ে দিচ্ছে? না। তাহলে এই টাইপের প্রোডাক্ট, কস্টলি কার, কস্টলি ফোন, আইফোনের দাম এত বেশি, যত দিন যাচ্ছে আরও দাম বাড়ছে, মানুষ কি ডিম্যান্ড কমিয়ে দিচ্ছে? দিচ্ছে না, ডিম্যান্ড আরও উল্টে বেড়ে যাচ্ছে, প্রাইসও বাড়ছে, ডিম্যান্ডও বাড়ছে। ঠিক আছে? কোনো দিন যদি হয় যে ডায়মন্ডের দাম কমে গেছে, বা কোনো দিন ধরো আইফোন 5,000 টাকায় পাওয়া যাচ্ছে, আইফোন কি আমি আর কিনবো? কনসেপচুয়ালি ভালো করে ভাবো, আইফোন যদি 5,000 টাকায় পাওয়া যায়, আমি লিখে দিচ্ছি কেউ আইফোন কিনবে না। কারণ আইফোন কেনে কেন মানুষ, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। আইফোন মানুষ কেনে শো অফ করার জন্য। আইফোনটা কিনে যখনই সে পকেট থেকে বের করবে, আশেপাশের লোকজন যখন দেখবে আইফোনের সিম্বলটা, বুঝবে যে হ্যাঁ এর কাছে আইফোন আছে, মানে বড় লোক, বা এর একটা স্ট্যাটাস আছে, এর একটা ভালো স্ট্যাটাস আছে। তো এই শো অফটা করার জন্য মানুষ আইফোনটা কেনে, রাইট? রয়্যাল এনফিল্ড কেনে কেন? রয়্যাল এনফিল্ডে তো হাজারো প্রবলেমস আছে। রয়্যাল এনফিল্ডের মাইলেজ মাত্র তোমার 20 কিলোমিটার, মানে 1 লিটার পেট্রোল ভরলে মাত্র 20 কিলোমিটার যাবে। সেখানে প্ল্যাটিনা কিনতে পারে, প্ল্যাটিনাতে 1 লিটার পেট্রোল ভরলে 70 কিলোমিটার যায়। তাহলে রয়্যাল এনফিল্ডটা কেন কেনে? রয়্যাল এনফিল্ডে বেশি দিন চালালে হার্টের প্রবলেম হয়, প্ল্যাটিনাতে হার্টের প্রবলেমও হয় না। কেন কেনে রয়্যাল এনফিল্ড, প্ল্যাটিনা কেন কেনে না? কারণ ওই রয়্যাল এনফিল্ডটা নিয়ে যখন ও রাস্তায় বেরোবে, সেটা একটা স্ট্যাটাস শো করবে, একটা সিম্বল অফ স্ট্যাটাস শো করবে, একটা শো অফ করতে ওকে হেল্প করবে যে আমার একটা হাই স্ট্যাটাস আছে, সোশ্যালি আমি একটা হাইলি প্লেসড স্ট্যাটাসে বিলং করছি। এই শো অফটা করার জন্য মানুষ এই প্রোডাক্টগুলো কেনে। তো যদি কোনো দিন এই জিনিসগুলোর দাম কমে যায়, যে আইফোন 5,000 টাকায় পাওয়া যাচ্ছে, তখন যে ছেলেটা ফোন থেকে আইফোন বের করে শো অফ করছিল আশেপাশের লোকজনের সামনে, সে এখন পকেট থেকে আইফোন বের করতে লজ্জা পাবে। যে এখন যদি পকেট থেকে আইফোন বের করি, লোকে ভাববে যে এর দাম তো মাত্র 5,000 টাকা, এই ছেলেটা আইফোন নিয়ে ঘুরছে, মানে এর কাছে কোনো টাকাই নেই, গরিব ভিখারি। তাহলে তখন কিন্তু সে আইফোন পকেট থেকে বের করতেই চাইবে না। বা রয়্যাল এনফিল্ডের দাম যদি কমে যায়, রয়্যাল এনফিল্ডের দাম যদি ধরো 20,000 টাকা হয়ে গেছে বা 50,000 টাকা হয়ে গেছে, সবাই জেনে গেছে রয়্যাল এনফিল্ডের দাম কমে 50,000 হয়ে গেছে, এখন ওই ছেলেটাকে রয়্যাল এনফিল্ড নিয়ে বাইরে বেরিয়ে শো অফ করতে পারবে? লোকে তো বলবে তো দাম কম, এটা নিয়ে বেরিয়ে আর তোমার কী স্ট্যাটাস আছে, তুমি তো বাকিদের মতোই। ডায়মন্ডের দাম যদি কমে যায়, ডায়মন্ডের দাম ধরো হয়ে গেছে তামার মতো খুব সস্তা, তো তখন কি আর কেউ ডায়মন্ড পরে বেরোলেও কেউ দাম দেবে? দেবে না। তাহলে এই জিনিসগুলোর যদি দাম কমে যায় কোনোভাবে, তাহলে মানুষ কিন্তু এগুলোর ডিম্যান্ডও কমিয়ে দেবে। এই যে জুয়েলারি, রয়্যাল এনফিল্ড, আইফোন, ডায়মন্ড, এইগুলোর দাম যদি কমে যায়, তাহলে মানুষ এগুলোর ডিম্যান্ড কমিয়ে দেবে। এগুলোর ডিম্যান্ড হাই কেন? কারণ এগুলোর দাম অনেক বেশি, বাইরে বেরোলে এগুলোকে দেখিয়ে শো অফ করা যায়, নিজের একটা স্ট্যাটাস শো করা যায়, সেই কারণে এগুলোর দাম বেশি। বোঝা গেল? তাহলে ভেবলেন গুডস
কোন গুডসগুলো? যে গুডসগুলো আমাদেরকে শো অফ করতে হেল্প করে, যে গুডসগুলোর দাম বাড়লে ডিম্যান্ড বাড়ে, দাম কমলে ডিম্যান্ড আরও কমে যায়, কারণ দাম কমে গেলে মানুষ আর ওগুলোকে দেখিয়ে শো অফ করতে পারবে না। তাহলে এই গুডগুলো শো অফ করার জন্য, নিজেকে অন্যের থেকে সুপেরিয়ার বা ডিস্টিংক্ট দেখানোর জন্য বাই করা হয়। আমি যে তোমার থেকে সুপেরিয়ার বা উচ্চতম বা সর্বোত্তম, বা আমি তোমার থেকে হায়ার স্ট্যাটাসে বিলং করি, এটা অন্যজনকে বোঝানোর জন্য এই গুডগুলো বাই করা হয়। আমি তোমার থেকে আলাদা, ডিস্টিংক্ট, সেটা বোঝানোর জন্য এই গুডগুলো বাই করা হয়। আশা করি ভেবলেন গুডসের কনসেপ্ট বোঝা গেছে। তাও যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো, না থাকলে বলে দাও যে ডাউট নেই। আচ্ছা, ইন কেস অফ দেয়ার প্রাইস গোজ ডাউন দে নো লঙ্গার রিমেইন ভেবলেন গুড, যেটা বললাম, এদের প্রাইস যদি কোনো কারণে কমে যায়, এগুলো কিন্তু আর ভেবলেন গুড থাকবে না, তখন আমরা এগুলোকে আর ভেবলেন গুড বলতে পারবো না, কারণ এইগুলোর মধ্যে তখন আর ক্যাপাসিটি থাকছে না, এইগুলোর মধ্যে ওই শো অফের ক্যাপাসিটিটা থাকছে না। দাম কমে গেলে মানুষ আর কী দেখিয়ে শো অফ করবে? ওই গুডগুলো দেখিয়ে তো শো অফ করতে পারবে না তখন আর, তো তখন কিন্তু আমরা ওগুলোকে আর ভেবলেন গুড বলতে পারবো না। ঠিক আছে, তারপরে হচ্ছে ল্যাক অফ নলেজ। ল্যাক অফ নলেজ একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা এখানে কি পড়ছি? এক্সেপশানস। কোন কেসগুলোতে প্রাইস বাড়লে ডিম্যান্ড বেড়ে যায়, প্রাইস কমলে ডিম্যান্ড কমে যায়, এই টাইপের এক্সেপশান আমরা দেখতে পাই। কিছু মানুষের এটা ধারণা থাকে যে একটা গুডের প্রাইস হাই মানে সেটা ভালো কোয়ালিটির গুড। ওষুধের দোকানে গেলে দেখবে বলে যে স্যার সেম কম্পোজিশনের ওষুধ নিন, কম দামে হয়ে যাবে। এইবার সেম কম্পোজিশনের ওষুধটা কী জিনিস? আশা করি তোমরা এটা শুনেছো, ওষুধের দোকানে গেলে বলছে যে না এই প্রোডাক্টটা নেই, কিন্তু এই প্রোডাক্টটাই অন্য ব্র্যান্ডের আছে সেম কম্পোজিশন, বা এই প্রোডাক্টটাই আমাদের কোম্পানির আছে সেম কম্পোজিশন। সেম কম্পোজিশন জিনিসটা কি? একই তো প্রোডাক্টটা, খালি অন্য কোম্পানি বানিয়েছে। এবার আমি যদি ওটা সেম কম্পোজিশন নিতাম, তাহলে আমার কিন্তু অনেক কমে হতো হয়তো। আমি এটা মেড প্লাস থেকে করি যে সেম কম্পোজিশনের ওষুধ নিলে কমে হয়। তো সেম কম্পোজিশনের ওষুধ নিলে কমে হয়। এবার কথা হচ্ছে যার মধ্যে এই নলেজটা নেই সে ভয় পাবে, সে বলবে যে না না না, আমাকে ডাক্তার যেটা লিখেছে আপনি সেটাই দিন। সে যখন এই কথাটা বলবে যে আমাকে ডাক্তার যেটা লিখেছে সেটাই দিন, তাহলে এবার কথা হচ্ছে যে তাকে ওই বেশি দাম দিয়ে ওষুধটা কিনতে হবে। তাহলে এখানে কিন্তু দামটা বেশি দিতে হলো, কিন্তু দাম বেশি দিতে হলো, কিন্তু দাম বেশি হওয়ায় ডিমান্ডটা কমিয়ে দিল না। ওই ওষুধটার দাম বেশি বলে ওই ওষুধটার ডিমান্ড কমিয়ে ও যে সেম কম্পোজিশনের অন্য ওষুধ নেবে সেটা কিন্তু ও করলো না। দাম বেড়ে যাওয়ায় এখানে কিন্তু ওই প্রোডাক্টটার ডিমান্ড কমলো না। ওকে ডাক্তার যে ওষুধটা লিখেছে সেই ওষুধটার দাম বেশি হওয়ায় ওর যে প্রোডাক্টটার ডিমান্ড কমিয়ে দিল, ও কিন্তু এটা করলো না। কেন করলো না? কারণ ওর নলেজের অভাব আছে, ও ভয় পাচ্ছে যে অন্য ওষুধ নেব, কম্পোজিশন ব্যাপারটাই ও জানে না, কম্পোজিশনের নলেজটাই ওর নেই, সেই কারণে ও অন্য ওষুধটা নিতে ভয় পাচ্ছে। তো আলটিমেটলি ও ভাবছে যে দাম বেশি দিয়ে যদি আমাকে ডাক্তার যেটা লিখেছে সেটাই নিই, তাহলে ওটাই হয়তো হাই কোয়ালিটির। ও ভাবছে যে ডাক্তার যেটা লিখেছে ওটাই হয়তো হাই কোয়ালিটি, ওটাই নিতে হবে। তো ও হাই প্রাইসটাকে কিসের সাথে কম্পেয়ার করছে? হাই প্রাইসটাকে ভাবছে যে ভালো কোয়ালিটির হবে, মনে করছে হাই প্রাইস গুড ইজ আ হাই কোয়ালিটি গুড। তো এই টাইপের কেসেও কিন্তু প্রাইস হাই হলে ডিম্যান্ড বাড়ে, কারণ মানুষ ওটাই কেনে। এটা কেন হচ্ছে? নলেজটা যদি কম থাকে, ওই ব্যাপারটা সম্পর্কে আইডিয়া বা নলেজ যদি কম থাকে তাহলে হচ্ছে। বোঝা গেল? নেক্সট হচ্ছে গ্রিফেন গুড। গ্রিফেন গুডটা কি? গ্রিফেন গুডে কিন্তু প্রাইস এফেক্টটা পজিটিভ থাকে। প্রাইস এফেক্ট পজিটিভ থাকে মানে কি? প্রাইস এফেক্ট পজিটিভ থাকে, প্রাইস এফেক্ট পজিটিভ থাকে ব্যাপারটা কি? প্রাইস এফেক্ট পজিটিভ থাকে মানে হচ্ছে প্রাইস বাড়লে ডিম্যান্ড বাড়বে আর প্রাইস কমলে ডিম্যান্ড কমবে, এটাই হচ্ছে ইন্টারপ্রিটেশন। কিছু প্রোডাক্ট থাকে যে গুডগুলোর যদি দাম খুব কমে যায় তাহলে আমরা কিন্তু সন্দেহ করব এগুলোর কোয়ালিটি নিয়ে, যেগুলো আদৌ ভালো কোয়ালিটির কি ভালো কোয়ালিটির নয়। একটা দোকানে 20 টাকা কিলো চালও পাওয়া যায়, আবার 50 টাকা কিলো চালও পাওয়া যায়। তো আমি কোন চালটা কিনবো? অবশ্যই 50 টাকা কিলোটা কিনবো। 50 টাকা কিলোটা না কিনলেও 40 টাকা কিলোটা কিনবো, 20 টাকা কিলোটা কিনবো না। কেননা 20 টাকা কিলো যদি চালের দাম হয়ে যায় তখন কিন্তু আমি ওই চালটাকে নিয়ে সন্দেহ করব। যদি 50 টাকার চালটা কেউ আমাকে 20 টাকায় দিতে চায়
তাহলে কিন্তু আমি ওই প্রোডাক্টটাকে নিয়ে সন্দেহ করব যে তার মানে এর কোয়ালিটিটা ভালো নয়। তো এই টাইপের গুড যেগুলোর দাম কমে গেলে আমরা সন্দেহ করি যে কোয়ালিটিটা খারাপ, সেই টাইপের গুডকে আমরা বলি গ্রিফেন গুডস। দ্য গুডস ইন হুইচ প্রাইস ইফেক্ট ইজ পজিটিভ অ্যান্ড, এই পয়েন্টটা লিখে রাখতে পারো, দ্য গুডস ইন হুইচ প্রাইস ইফেক্ট ইজ পজিটিভ, এটা তো লেখাই আছে। আর একটা পয়েন্ট লিখে রাখতে পারো যে দ্য গুডস if they are sold at a very lower price, the goods if they are sold at a very lower price, the goods if they are sold at a very lower price, we doubt about the quality, we doubt about the quality, or then we doubt about the quality. This type of goods are called Griffin goods. ওকে, ইনকাম এফেক্ট কিন্তু নেগেটিভ থাকে এই গুডগুলোয়। ঠিক আছে, কীরকমভাবে নেগেটিভ থাকে ইনকাম এফেক্ট? আজকে আমি রাইস খাচ্ছি, সাদা চালের ভাত খাচ্ছি, ঠিক আছে, সাদা চাল একটা কি গ্রিফেন গুড। এইবার আমার যদি ইনকাম খুব বেড়ে যায়, আমি তখন খুব হেলথ কনসিয়াস হয়ে যাব, আমি কিন্তু সাদা চালের ভাত খাবো না, আমি তখন কি করব, আমি তখন ব্রাউন রাইস খাবো। তো আলটিমেটলি আমার এই যে গ্রিফেন গুডটা ছিল সাদা চাল, এর ডিম্যান্ড কিন্তু কমে গেল। বা আমি তখন মিলেট খাবো, হেলথ কনসিয়াস হয়ে গিয়ে আমি তখন মিলেট খাবো, তো আমার এই যে গ্রিফেন গুড ছিল সাদা চাল, এটার ডিম্যান্ড কিন্তু কমে গেল। বোঝা গেল? তো ইনকাম খুব বেড়ে গেলে কিন্তু গ্রিফেন গুড যেগুলো সেগুলোর ডিম্যান্ড কমে যায়। তো ইনকাম এফেক্টটা কি? গ্রিফেন গুডের ক্ষেত্রে ইনকাম এফেক্টটা নেগেটিভ, কারণ ইনকাম বাড়লে গ্রিফেন গুডের ডিম্যান্ড কমছে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ গ্রিফেন গুড। আমি গ্রিফেন গুড সম্পর্কে আরও কিছু নোট দেবো, এখানে জাস্ট আইডিয়া মতো দেওয়া আছে, আরও কিছু নোট দেবো ওখানে আমি গ্রিফেন গুডের ব্যাপারে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা পরে আছে, ওয়াই ডিম্যান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং অ্যান্ড হ্যাজ নেগেটিভ স্লোপ। যে জিনিসটা বলছিলাম যে ডিম্যান্ড কার্ভ কেন ডাউনওয়ার্ড স্লোপিং থাকে, সেই জিনিসটা নিয়ে পরে এক্সপ্লেনেশান দেওয়া আছে অনেকগুলো। এই কোয়েশ্চেনটা পরীক্ষায়ও আসে, খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা, আর একটা পয়েন্ট, আচ্ছা এইটা একটু এই এক্সাম্পলটাও বলে দিই। ধরো আলু টিক্কি সেল করে একজন, সে 20 টাকা পার প্লেটে আলু টিক্কি সেল করে। এবার সে যদি পরের দিন গিয়ে দেখি আমি যে সে 2 টাকা পার প্লেটে আলু টিক্কি সেল করছে, তো এত কমে কেন সেল করছে আমি সন্দেহ করব, কোয়ালিটিটা নিয়ে সন্দেহ করবে যে 2 টাকায় কি আলু টিক্কি বেচছে, তো আমি কিন্তু ওর ডিম্যান্ডটা কমিয়ে দেবো। তাহলে প্রাইস কমে গেলে দেখো কি বললাম, ডিম্যান্ড ফর আলু টিক্কিও কিন্তু কমে যাবে, কারণ আমি কোয়ালিটিটা নিয়ে ডাউটে আছি। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ গ্রিফেন গুড। এটা 21 টাকা না, এটা 2 টাকা হবে, এটা ভুল করে 21 লেখা হয়েছে, যাই হোক হলো। আচ্ছা, নেক্সট ফ্যাক্টর কি, যেটাতে আমরা এমন না, নেক্সট ফ্যাক্টর না, নেক্সট এক্সেপশান, যেখানে আমরা দেখছি যে প্রাইস বাড়লে ডিম্যান্ড বাড়ছে, প্রাইস কমলে ডিম্যান্ড কমছে। এক্সপেকটেশনস অফ or fall in future, expectation of fall in future price, অরটা লাগবে না এখানে, এক্সপেকটেশনস অফ ফল ইন ফিউচার প্রাইস, ফিউচার প্রাইসের ফল। আমি যদি এক্সপেক্ট করি যে ফিউচার প্রাইসে দাম কমবে, ফিউচার প্রাইসটা দাম মানে ফিউচার প্রাইসটা কম হবে, ফিউচারে দাম কমবে জিনিসটার, তাহলে কি হবে, তাহলে আমি আজকেই ডিম্যান্ড বাড়িয়ে দেবো। বা এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, যেটা বললাম যে আমি যদি এক্সপেক্ট করি যে ফিউচারে দাম বাড়বে, তাহলে আমি আজকেই ট্যাঙ্ক ফিল করে নেব। তাহলে আলটিমেটলি কী হবে, এখানে দেখো ফিউচার প্রাইস আর ডিম্যান্ডের মধ্যে রিলেশনশিপটা কি, ফিউচার প্রাইসটা তো বাড়ছে, আর ডিম্যান্ডও কী হচ্ছে, আজকের ডিম্যান্ডটাও কিন্তু বাড়ছে, রাইট। ফিউচার প্রাইসটা কি 100 থেকে 110 হয়ে যাচ্ছে, এটা আমি এক্সপেক্ট করছি, তাই আমার আজকের ডিম্যান্ডটাও বেড়ে গেল। তো এখানে প্রাইস আর ডিম্যান্ডের মধ্যে কিন্তু ইনভার্স বা নেগেটিভ রিলেশান নেই, পজিটিভ রিলেশান আছে, কারণ প্রাইস বাড়ছে আশা করছি, সেই কারণে ডিম্যান্ডটাও বাড়িয়ে দিচ্ছি, তো দুটোই বাড়ছে। সো এটাও কিন্তু একটা এক্সেপশান, যেখানে প্রাইস বাড়লে ডিম্যান্ড বাড়ে। ওকে, এগুলো রেফারেন্স হিসেবে তোমরা পিন্ডাইকের বইটা ফলো করতে পারো, বা তোমরা পিয়ারসনের বইটা দেখতে পারো, পিয়ারসনের বইটা খুবই ভালো। আর একটা ওই জয়দেব সরখেলের একটা বই হয়, ওটাও ফলো করতে পারো, ওটাও ভালো। ওয়াই ডিম্যান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, হ্যাঁ
শোনা যাচ্ছে না, আরেকবার বলো। কিনতেও পারো নাও কিনতে পারো, তোমাদের ব্যাপার, কিনলে ভালো হয়, না কিনলেও হবে, অসুবিধা নেই। ওয়াই ডিম্যান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং অ্যান্ড হ্যাজ নেগেটিভ স্লোপ। ডিম্যান্ড কার্ভটাকে আমরা এঁকেছিলাম, কীরকম দেখতে হয়েছিল, এরকম দেখতে হয়েছিল। স্লোপটা কোন দিকে ছিল, নিচের দিকে ছিল। তাহলে এই যে ডিম্যান্ড কার্ভের স্লোপটা নিচের দিকে ছিল, ডাউনওয়ার্ড ছিল, ডিম্যান্ড কার্ভটা যে নেগেটিভ ছিল, আমি আগেই বলেছি এটা কেন ছিল। তার আমি তো একটা কারণ অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে, যে প্রাইস বাড়লে ডিম্যান্ড কমছে, সেই কারণে ডিম্যান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে, বা প্রাইস বাড়লে ডিম্যান্ড কমছে, প্রাইস কমলে ডিম্যান্ড বাড়ছে, এই কারণটাতেই ডিম্যান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং বা নেগেটিভ স্লোপ হচ্ছে। কিন্তু আরও বেশ কিছু কারণ আছে যে কারণগুলোকে এক্সপ্লেন করতে হয়। সেই কারণগুলো কি? প্রথম কারণটা হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি আমি একদম ফার্স্ট দিনের ক্লাসে পড়িয়েছিলাম। সেই ক্লাসটাতে আমি বলেছিলাম যে একটা গুড যত বেশি তুমি কনজিউম করবে, তত তোমার আর আলটিমেটলি ইউটিলিটি তুমি আগের মতো পাবে না। ইউটিলিটি মানে কি? স্যাটিসফ্যাকশান। একটা গুড কনজিউম করে আমরা যে স্যাটিসফ্যাকশানটা পেয়ে থাকি সেটা হচ্ছে ইউটিলিটি। তো একটা গুড যত বেশি আমরা কনজিউম করতে থাকি তত কিন্তু স্যাটিসফ্যাকশানটা কমতে থাকে। দোকানে গিয়ে একটা রসগোল্লা খেলাম, হেভি স্যাটিসফ্যাকশান পেয়েছি, দুটো খেলাম, তিনটে খেলাম, চারটে খেলাম, পাঁচটা খেলাম, 6 নম্বরটা যখন খাচ্ছি আর কিন্তু স্যাটিসফ্যাকশান সেরকম আসছে না। 1 নম্বরটার মতো স্যাটিসফ্যাকশান কিন্তু আর পাচ্ছি না, কারণ পুরো মুখ মিষ্টি হয়ে গেছে। তো যত বেশি আমরা কনজিউম করতে থাকবো ইউটিলিটি কিন্তু কমতে থাকবে। এবার বলি মার্জিনাল ইউটিলিটি কি। মার্জিনাল ইউটিলিটির কনসেপ্ট আমি বলেছি, এক্সট্রা 1 ইউনিট কনজিউম করার জন্য যতটা আমরা ইউটিলিটি পাই। মানে ওই ফার্স্ট দিনের ক্লাসে আমি এটা বলেছিলাম, ধরো 1 নম্বরটা খেয়ে আমি ইউটিলিটি পেয়েছি 12 ইউটিলসের, 2 নম্বরটা খেয়ে আমি ইউটিলিটি পেয়েছি 14 ইউটিলসের, 3 নম্বরটা খেয়ে আমি ইউটিলিটি পেয়েছি 11 ইউটিলস, 4 নম্বরটা খেয়ে আমি ইউটিলিটি পেয়েছি 10 ইউটিলস, বা 3 নম্বরটা খেয়ে 10, 3 নম্বরটাতে করে দেওয়া হচ্ছে 13। এবার দেখো, প্রথমে যখন আমি 1 নম্বর রসগোল্লাটা খেলাম ইউটিলিটি পেয়েছি 12 ইউটিলসের, 2 নম্বরটা খেয়ে ইউটিলিটি পেয়েছি 14 ইউটিলসের। তাহলে মার্জিনাল ইউটিলিটি কত? এই একটা বেশি খাওয়ার জন্য বা একটা ইউনিট বেশি কনজিউম করার জন্য কতটা ইউটিলিটি আমরা বেশি পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের মার্জিনাল ইউটিলিটি। আমি এখানে লিখে দিই পাশে, এগুলো আমি পরে করাবো, ইউটিলিটি যখন করাবো এগুলো করাবো আলাদা করে। এটা হচ্ছে আমাদের ইউনিটস, এটা হচ্ছে আমাদের টোটাল ইউটিলিটি, আর এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। প্রথমটার ক্ষেত্রে মার্জিনাল ইউটিলিটির কিছু দরকার নেই। দ্বিতীয়টার ক্ষেত্রে ভাবো, দ্বিতীয়টা 1 থেকে 2-এ আসার জন্য, মানে একটা রসগোল্লা বেশি খেয়ে ইউটিলিটি কতটা বেশি পেলাম? 2 ইউনিট। তারপরে আবার 2 নম্বর থেকে 3 নম্বরে আসলাম, ইউটিলিটি কত পেলাম? বেশি। এবার আর ইউটিলিটি বেশি পাইনি, আগের থেকে কম পেয়েছি, মানে -1। তাহলে ইউটিলিটি দেখো যত সময় যাবে ইউটিলিটি কী হবে? কমবে। বা তুমি যদি এটাকে হ্যাঁ হ্যাঁ 1 ইউনিট, 1 ইউনিট, হ্যাঁ 1 ইউনিট, 1 ইউনিট, 1 মিনিট, সরি 1 ইউনিট, 1 ইউনিট, হ্যাঁ। তো ইউটিলিটিটা কী হলো? 14 থেকে 13 হলো, মানে কমলো, 1 ইউনিট কমলো। তারপরে ইউটিলিটি কতটা কমলো? আচ্ছা, মার্জিনাল ইউটিলিটি কথা হচ্ছে, এবার কথা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি কিন্তু অ্যাডিশনাল স্যাটিসফ্যাকশান বোঝায়, এক্সট্রা কতটা ইউটিলিটি পেয়েছি। এবার কথা হচ্ছে আমি কি এক্সট্রা ইউটিলিটি এটাতে পেয়েছি? না, এক্সট্রা ইউটিলিটি পাইনি। এটাতে আমার ইউটিলিটি 2 বেড়েছিল, তো এক্সট্রা ইউটিলিটি আমি 2 পেয়েছিলাম। কিন্তু এটাতে কি এক্সট্রা ইউটিলিটি পেয়েছি? না, এটাতে ইউটিলিটি আমার আরও 1 কমে গেছে। মানে এইটার রেসপেক্টে ভাবো, আগেরটার রেসপেক্টে ভাবো, ওই প্রথমটার রেসপেক্টে ভেবো না।
2 নম্বর থেকে 3 নম্বর আসায় ইউটিলিটি কি হলো, 1 কমলো না। 2 নম্বরটা ইউটিলিটি 14 পেয়েছিলাম, 3 নম্বরটা ইউটিলিটি পাচ্ছি 13। তাহলে কি হচ্ছে, ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি কিন্তু 1 কমছে, রাইট। সো এটাকে আমরা -1 দিয়ে ডিনোট করব। ওকে, এটা ইউটিলিটি কত হবে, এটা ইউটিলিটি -3 হয়ে গেল। তাহলে মোট কথা আমার এখানে এটা নিয়ে আলোচনা করা কাজ নয়, আমার কাজ হচ্ছে যে আমার এটা বুঝতে হবে যে যত বেশি ইউনিট আমরা কনজিউম করতে থাকি তত কি হয়, মার্জিনাল ইউটিলিটিটা কমতে থাকে। দেখতেই পেলে প্রথমে 2 ছিল, তারপর -1 চলে গেল, তারপর -3। তো মার্জিনাল ইউটিলিটি কিন্তু কমতে থাকে। এইটা একটা ল অনুযায়ী হয়, এই লটাকে বলা হয় ডিমিনিশিং ল অফ মার্জিনাল ইউটিলিটি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। যত এক্সট্রা ইউনিট তুমি কনজিউম করতে থাকবে তত তোমার যে মার্জিনাল ইউটিলিটি থাকবে সেটা কিন্তু কমতে থাকবে, ঠিক আছে। নাও এ কনজিউমার উইল বাই অ্যান অ্যাডিশনাল ইউনিট অনলি ইফ হি হ্যাজ টু পে লেস প্রাইস অর ইট হ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস ইউনিট। তাহলে এবার কথা হচ্ছে যে আমি কি 3 নম্বর রসগোল্লাটা খাবো, আমি জানি 3 নম্বর রসগোল্লাটা খেলে আলটিমেটলি আমার ইউটিলিটি নেগেটিভে চলে যাবে, মানে মার্জিনাল ইউটিলিটি নেগেটিভে চলে যাবে, আমি আগের মতো ইউটিলিটি আর পাবো না। এবার তাহলে কি আমি 3 নম্বর রসগোল্লাটা খাবো? 3 নম্বর রসগোল্লাটা আমি তখনই খাবো যখন আমার মার্জিনাল ইউটিলিটিটা ওই প্রোডাক্টের প্রাইসটার ইকুয়াল হবে, ঠিক আছে। এর ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশনে আমি এখন যাচ্ছি না, এটা জাস্ট এখন এইটুকু মনে রাখো, এটা যখন কনজিউমার ইকুইলিব্রিয়ামটা পড়াবো ইউটিলিটির পার্টে তখন আমি এটা ভালো করে পড়াবো। এটা আলাদা একটা ল আছে, সেই লটা পড়ানোর সময় এটা অঙ্ক করে দেখালে তোমরা বুঝতে পারবে, এইভাবে এখন বুঝতে পারবে না। আপাতত জাস্ট এইটুকু মনে রাখো যে কনজিউমারের ইকুইলিব্রিয়াম কোন পয়েন্টটাতে হবে, কনজিউমারের ইকুইলিব্রিয়াম হবে যে পয়েন্টে একটা গুডের প্রাইস আর ওই গুডের মার্জিনাল ইউটিলিটি ইকুয়াল হয়, সেই পয়েন্টে কনজিউমারের ইকুইলিব্রিয়াম হবে। অ্যান্ড নেগেটিভ রিলেশন বিটুইন প্রাইস অ্যান্ড ডিম্যান্ড, এটা তো হলো। সো এইটা থেকে নেগেটিভ রিলেশনশিপ বিটুইন আসে প্রাইস অ্যান্ড ডিম্যান্ডের, কারণ আলটিমেটলি কী হবে, প্রাইস যদি সেম থাকে আমি কিন্তু ডিম্যান্ড কমিয়ে দিচ্ছি, কারণ আমি 2 ইউনিটের পর আর খাবোই না। প্রাইস যদি সেম থাকে তাহলে আমি 2 ইউনিটের পরে আর খাবোই না, কারণ আমি জানি যেই আমি 3 নম্বর ইউনিটটা খাবো আমার আগের মতো ইউটিলিটি আর আসবে না, ইউটিলিটি এবার কম আসবে। তো এই কারণে আমি কিন্তু প্রাইস যদি সেম থাকে আমি কিন্তু আর ডিম্যান্ড করব না 2 নম্বর ইউনিটটা খাওয়ার পরে বা 2 নম্বর রসগোল্লাটা খাওয়ার পরে ডিম্যান্ড কিন্তু আর করব না। কিন্তু যদি প্রাইস কমে যায় তখন কিন্তু আমি ভেবে দেখব যে হ্যাঁ মার্জিনাল ইউটিলিটি কম পেতে পারি কিন্তু প্রাইসটা কমে গেছে হয়তো, তখন কিন্তু আমি ভেবে দেখব, তখন কিন্তু আমি গুডটার ডিম্যান্ড করলেও করতে পারি। তো এক্ষেত্রে প্রাইস যদি কমে যায় তখন কিন্তু ডিম্যান্ডটা কী হচ্ছে, বাড়ছে, রাইট। আর প্রাইস যদি সেম থাকে ডিম্যান্ড বাড়ছে না, ওই অবধিই থাকছে, 2 নম্বর রসগোল্লাটা খেয়েই বাড়ি চলে যাব। প্রাইস কমে গেলে 3 নম্বরটাও খেতে পারি, 4 নম্বরটাও খেতে পারি। আর প্রাইস যদি বেড়ে যায় তাহলে তো প্রশ্নই নেই, 2 নম্বরটা খেয়েই বাড়ি চলে যাব বা 1 নম্বরটা খেয়েই ছেড়ে দেবো, রাইট। তো এখান থেকেও আমরা বুঝতে পারি যে আমরা কতটা ইউটিলিটি পাচ্ছি সেই বিষয়ের উপরেও কিন্তু মানে সেই বিষয়ের উপরেই আমরা ডিসিশানটা নিই। একটা প্রোডাক্টের ডিম্যান্ড তুমি করবে কি করবে না কিসের উপর ডিপেন্ড করছে, সেটা প্রোডাক্টটা থেকে তুমি কতটা স্যাটিসফ্যাকশান পাচ্ছ সেটার উপরে ডিপেন্ড করছে। এবার সেই স্যাটিসফ্যাকশান আর প্রাইসের মধ্যে তো কম্প্যারিজনও তো তোমাকে করতে হবে। হয়তো তুমি প্রোডাক্টটা থেকে হেভি স্যাটিসফ্যাকশান পাবে, হয়তো একটা খুব দামি রসগোল্লা 90 টাকা দাম, তো তুমি স্যাটিসফ্যাকশান হয়তো হেভি পাবে, মুখে দিলেই গলে যাবে, কিন্তু ওর প্রাইসটা তো 90 টাকা। একটা খাওয়ার পরে তুমি আর একটা খাবে কি না সেটাও তো তোমাকে ভাবতে হবে, কারণ প্রাইসটা খুব বেশি। তো প্রাইস যদি বেড়ে যায় তাহলে আমরা ডিম্যান্ডটা আলটিমেটলি কমিয়ে দিচ্ছি, স্যাটিসফ্যাকশান বেশি থাকার পরেও কমিয়ে দিচ্ছি। তো আর প্রাইস যদি কমে যায় তাহলে আমরা ডিম্যান্ডটা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রাইস আর স্যাটিসফ্যাকশানের মধ্যে এই যে কম্প্যারিজনটা এটা আমাদেরকে বুঝতে হবে। তো প্রাইস আর স্যাটিসফ্যাকশানের মধ্যে এই কম্প্যারিজনটার কারণেই কিন্তু নেগেটিভ রিলেশনশিপটাও দেখা যায় প্রাইস আর ডিম্যান্ডের মধ্যে, ঠিক আছে। কিভাবে দেখা যায়, ডিম্যান্ড মানে প্রাইস যত বেড়ে যায় স্যাটিসফ্যাকশান বেশি হলেও আমি ডিম্যান্ড কিন্তু করতে পারবো না বেশি, কারণ প্রাইসটা বেশি। আর প্রাইস যত কমে যায় তত স্যাটিসফ্যাকশানটা যদি কমও হয় আমি ডিম্যান্ডটা বেশি হলেও করতে পারি, কারণ প্রাইসটা কম। সো প্রাইস আর ডিম্যান্ডের মধ্যে এই নেগেটিভ রিলেশনশিপটার কারণেই কিন্তু আলটিমেটলি আমরা একটা
ডাউনওয়ার্ড স্লোপিং ডিম্যান্ড কার্ভ দেখতে পাচ্ছি। এটা হলো 1 নম্বর পয়েন্ট। কেন ডিম্যান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং হয়, নেগেটিভ স্লোপ হয়, তার 1 নম্বর এক্সপ্লেনেশন এটা, 1 নম্বর পয়েন্ট এটা। 2 নম্বর পয়েন্ট কি বলছে, ইনকাম এফেক্ট। ইনকাম এফেক্টটা দেখো, খুব সিম্পল একটা কনসেপ্ট। 50,000 টাকা আমার ইনকাম, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে 50,000 টাকার ইনকামের মধ্যে 50,000 টাকাটা হচ্ছে আমার মনিটারি ইনকাম। মনিটারি ইনকাম মানে কি, মনিটারি ইনকাম মানে হচ্ছে যে ইনকামটা আমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে, রিয়াল সেন্সে নয়। এবার কথা হচ্ছে এই 50,000 টাকার মধ্যে 50,000 টাকা দিয়েই কি আমি গুডস আর সার্ভিস বাই করতে পারবো? পারবো না। 50,000 টাকার মধ্যে বেশ কিছু টাকা আমাকে ট্যাক্স ফ্যাক্স দিতে হবে, বেশ কিছু টাকা আমাকে সেভিংসে রাখতে হবে সরিয়ে। তো 50,000 টাকার 50,000 টাকাই তো আমি গুডস আর সার্ভিস বাই করতে খরচ করতে পারছি না। কত পারছি, হয়তো আমার সেভিংস ইনভেস্টমেন্ট সব বাদ দিয়ে 40,000 টাকা আমি গুডস আর সার্ভিস কিনতে খরচ করতে পারছি। তো এই যে 40,000 টাকা, এটা হচ্ছে আমার রিয়াল ইনকাম। রিয়াল ইনকামকে পারচেজিং পাওয়ারও বলে, ক্রয় ক্ষমতাও বলে। যদি আমার ইনকাম 50,000 টাকা হয়, রিয়াল ইনকাম অবশ্যই কম হবে, কারণ পুরো টাকাটাই তো তুমি আলটিমেটলি খরচ করতে পারবে না গুডস অ্যান্ড সার্ভিসের পিছনে। ওই টাকার একটা অংশ তুমি খরচ করতে পারবে গুডস অ্যান্ড সার্ভিস বাই করতে। কারণ তোমার ইনকাম 50,000 টাকা হলে তোমাকে কিছু টাকা ট্যাক্স দিতে হবে, কিছু টাকা সেভিংস ইনভেস্টমেন্ট করে, কিছু টাকা ইএমআই দিয়ে সরিয়ে রাখতে হবে। বাকি 40,000 টাকা হয়তো তুমি গুডস আর সার্ভিস কিনতে খরচ করতে পারবে। তো এই 50,000 টাকাটা কি মনিটারি ইনকাম, 40,000 টাকাটা কি রিয়াল ইনকাম বা পারচেজিং পাওয়ার। এইবার যত প্রাইস বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে, তত কি হয়, এই রিয়াল ইনকাম মানে এই 40,000 টাকা দিয়ে আমি বেশি জিনিস কিনতে পারবো না কম জিনিস কিনতে পারবো। যত জিনিসপত্রের দাম বাড়তে থাকবে, আমার এই যে রিয়াল ইনকাম বা 40,000 টাকার ইনকাম, এই টাকা দিয়ে আমি আর বেশি জিনিস কিনতে পারবো না, কম জিনিস কিনতে পারবো। তাহলে রিয়াল ইনকামের যে ভ্যালু, মূল্য যেটা, সেটা কিন্তু আগের মতো আর থাকছে না, কমে যাচ্ছে। কেন কমছে? আছে হয়তো 40,000 টাকাই, কিন্তু আগে 40,000 টাকায় যতটা জিনিস কিনতে পারছিলাম, এখন আর ততটা কিনতে পারছি না, কারণ জিনিসপত্রের দাম বেড়েছে, তাই এখন আগের থেকে কম কিনতে পারছি। তাহলে রিয়াল ইনকামের যে ভ্যালুটা, মূল্যটা, সেটা কমেছে। 40,000 টাকাই আছে, কিন্তু দাম, এই ভ্যালুটা কমছে, রিয়াল ইনকামের ভ্যালুটা কমছে। কেন কমছে? কারণ প্রাইস বেড়েছে। ওকে, তাহলে আলটিমেটলি প্রাইস যদি বেড়ে যায়, আমাদের রিয়াল ইনকামের ভ্যালুটা কী হচ্ছে? কমছে। আর রিয়াল ইনকামের ভ্যালু কমছে, আলটিমেটলি কী হচ্ছে? ডিম্যান্ডটাও কমছে। খুব স্বাভাবিক ব্যাপার। রিয়াল ইনকামের ভ্যালু কমলে আমাকে কম জিনিসের ডিম্যান্ড করতে হবে, কারণ প্রাইস বেড়ে গেছে। সিমিলারলি কোনো জিনিসের প্রাইস, মানে প্রাইস যদি কমতে থাকে, তাহলে আমি কি করব? প্রাইস কমতে থাকলে আমি দেখছি 40,000 টাকায় আগে যতটা জিনিস কিনতে পারছিলাম, এখন তার থেকে বেশি কিনতে পারছি, রাইট? তাহলে রিয়াল ইনকামের ভ্যালুটা কী হলো? রিয়াল ইনকামের ভ্যালুটা এখন বেড়ে গেল, আর ডিম্যান্ডটাও তাহলে বেড়ে গেল। ওকে, এ ফল ইন ওন প্রাইস অফ এ কমোডিটি কজেস ইনক্রিজ ইন রিয়াল ইনকাম উইচ রেজাল্টস ইন মোর ডিম্যান্ড অ্যান্ড ভাইস ভার্সা, যেটা বললাম। ওকে, এখানে কি রিলেশনশিপ? নেগেটিভ, কারণ প্রাইস বাড়লে ডিম্যান্ড কী হচ্ছে? কমছে। প্রাইস কমলে ডিম্যান্ড কমছে। তো আবারও কিন্তু সেই রিলেশনশিপটা স্ট্যাবলিশ হলো, প্রাইস আর ডিম্যান্ডের মধ্যে যে নেগেটিভ রিলেশনশিপ, যেই কারণেই ডাউনওয়ার্ড স্লোপিং ডিম্যান্ড কার্ভ এসছিল বা নেগেটিভ স্লোপ এসছিল ডিম্যান্ড কার্ভে, সেই রিলেশনশিপটা কিন্তু আবারও স্ট্যাবলিশ হলো। বোঝা গেল? বলো, বোঝা গেল? ওকে, সাবস্টিটিউশন এফেক্ট। সাবস্টিটিউশন এফেক্ট আমরা পড়েছি, বাট তাও, পেপসির দাম যদি বেড়ে যায়, পেপসির ডিম্যান্ড মানুষ কমিয়ে দেবে। কোকের দাম যদি বেড়ে যায়, কোকের ডিম্যান্ড মানুষ কমিয়ে দেবে। তাহলে কনজিউমার কি করছে? সাবস্টিটিউট করছে চিপার গুড ফর দ্য গুড হুজ প্রাইস হ্যাজ ইনক্রিজ ইন কেস অফ ইজ সাবস্টিটিউশন ইজ অ্যাভেলেবেল। একটা গুড যার সাবস্টিটিউশন অ্যাভেলেবেল আছে, পেপসি আর কোক কি একে অপরের সাবস্টিটিউট? সাবস্টিটিউট গুড কাদের বলে? যাদের কোয়ালিটি, টাইপ, প্রাইস মোরাললেস সেম থাকে, তাদেরকে আমরা সাবস্টিটিউট বলি, সাবস্টিটিউট গুড বলি। টেস্টও সেম থাকে মোরাললেস, তাদেরকে আমরা সাবস্টিটিউট গুড বলি। এইবার পেপসির দাম বেড়ে গেলে মানুষ দেখবে যে কোকটা সস্তা, তাহলে কোকটা কিনে নিই, কোকটাই খাই। তাহলে পেপসির দাম কমে গেলে মানুষ কিন্তু পেপসিকে সাবস্টিটিউট করলো কোক দিয়ে,
মানে পেপসিটাকে আর খেলো না, কোকটাকে খেলো, তাহলে পেপসি সাবস্টিটিউট হলো কোক দিয়ে। উল্টোটা ভাবো, যদি কোকের দাম বেড়ে যায়, মানুষ বলবে কোকের দাম বেশি, পেপসিটা সস্তা, তাহলে পেপসিটা খাই, তাহলে কোকটাকে সাবস্টিটিউট করলো পেপসি দিয়ে, মানে কোকের দাম বেড়ে যাওয়ায় কোকটাকে সাবস্টিটিউট করা হলো পেপসি দিয়ে। বোঝা গেল? তাহলে কোনো একটা গুডের দাম যদি বেড়ে যায় আর তার সাবস্টিটিউট যদি মার্কেটে অ্যাভেলেবেল থাকে, তাহলে মানুষ সেই সাবস্টিটিউটটাতে সুইচ করে যাবে, সেই সাবস্টিটিউটটাকে কনজিউম করবে, আর ওই গুডটার ডিম্যান্ড কমিয়ে দেবে। রাইট? তাহলে একটা গুডের দাম বেড়ে যাওয়ায় সেই গুডটা কী করছে, মানুষ সেই গুডটা আর কিনছে না। পেপসির দামটা বেড়ে যাওয়ায় সেই গুডটা মানুষ আর কিনছে না, পেপসির ডিম্যান্ডটা কমে যাচ্ছে। কী রিলেশনশিপ? নেগেটিভ রিলেশনশিপ। এই কারণেই ডাউনওয়ার্ড স্লোপিং নেগেটিভ ডিম্যান্ড কার্ভ হয়েছে। আবার কোকের দিক থেকে ভাবো, কোকের দাম বেড়ে যাওয়ায় মানুষ কোকটাকে সাবস্টিটিউট করে দিচ্ছে, মানে কি কোকটা আর কিনছে না, পেপসি কিনছে, তাহলে কোকের ডিম্যান্ড কমে যাচ্ছে। তো আবারও নেগেটিভ রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড ডিম্যান্ড। রাইট? তাহলে এই কারণে নেগেটিভ রিলেশনশিপ হয়েছে বিটুইন প্রাইস অ্যান্ড ডিম্যান্ড। এই কারণেই ডাউনওয়ার্ড স্লোপিং ডিম্যান্ড কার্ভ হয়েছে বা নেগেটিভ স্লোপ ডিম্যান্ড কার্ভ হয়েছে। তো এইগুলো সব হচ্ছে রিজনস কেন ডাউনওয়ার্ড স্লোপিং ডিম্যান্ড কার্ভ হলো, তার রিজন হচ্ছে এইগুলো। ওকে, সাইজ অফ কনজিউমার গ্রুপ, কনজিউমার গ্রুপের সাইজটাও কিন্তু আলটিমেটলি ডিপেন্ড করে। প্রাইস ধরো কমে গেল, যে মানুষগুলো আগে ওই গুডটা কনজিউম করতে পারতো না বা কনজিউম করার কথা ভাবতো না, তারাও কিন্তু ওই গুডটা এখন কনজিউম করবে। ধরো ট্রেন্ডসের যে জামাটা 5,000 টাকায় বিক্রি হচ্ছিল, এখন সেটা 1,000 টাকায় বিক্রি হচ্ছে পুজোর সেলের কারণে। তো যে মানুষগুলো ট্রেন্ডসে যাওয়ার কথা ভাবতেও পারতো না, তারা কি করবে, ওই ট্রেন্ডসে গিয়ে ওই 1,000 টাকার জামাটা কিনবে। তাহলে আলটিমেটলি প্রাইস কমে যাওয়ায় যে মানুষগুলো ওই গুডটা অ্যাফোর্ড করতে পারতো না, তারাও এখন ওই গুডটা কিনছে, অ্যাফোর্ড করছে। তাহলে ওই গুডটার কি ডিম্যান্ড বাড়ছে না কমছে? অবশ্যই ডিম্যান্ড বাড়ছে। তাহলে প্রাইস কমে যাওয়ায় কি হচ্ছে, ডিম্যান্ডটা বাড়ছে। রাইট? তাহলে ইনক্রিজ ইন ডিম্যান্ড বিফোর ফল ইন দ্য প্রাইস, আবারও নেগেটিভ রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড ডিম্যান্ড। প্রাইস কমে গেল, তার কারণে ডিম্যান্ডটা বাড়লো। তাহলে এইটা আর একটা এক্সপ্লেনেশন কেন ডাউনওয়ার্ড স্লোপিং ডিম্যান্ড কার্ভ হয় বা নেগেটিভলি স্লোপ ডিম্যান্ড কার্ভ হয়। ডিফারেন্ট ইউজেস অর অল্টারনেটিভ ইউজেস, এটা লাস্ট কজ। কোনো গুডের যদি অনেক ইউজ থাকে, অল্টারনেটিভ অনেক ইউজ থাকে, ধরো মিল্ক, যেটা আমি আগেও মিল্কের একটা এক্সাম্পল দিয়েছি, যে মিল্কের অনেক ইউজ হয়। তো মিল্কের যদি কোনো কারণে দাম কমে যায়, সবাই বলবে বেশি বেশি করে নিয়ে আসো, কারণ ওই গুড়টা অনেক কাজে ইউজ করা যেতে পারে, ক্ষীর বানাতে, পায়েস বানাতে, অনেক কিছু করতে ইউজ করা যেতে পারে। তো যেহেতু ওর অনেক ইউজ আছে, ডিফারেন্ট ইউজ আছে বা অল্টারনেটিভ ইউজ আছে, প্রচুর কাজে ওটাকে ইউজ করা যেতে পারে বা প্রচুর প্রোডাক্ট বানাতে ওটাকে ইউজ করা যেতে পারে, তো ওর ডিম্যান্ড কিন্তু বাড়বে। তাহলে প্রাইস অফ মিল্কটা কমায়, ডিম্যান্ড অফ মিল্ক কিন্তু বেড়ে গেল। সিমিলারলি প্রাইস অফ মিল্ক বেড়ে গেলে ডিম্যান্ড অফ মিল্ক কমবে, কারণ প্রাইস অফ মিল্ক যদি বেড়ে যায়, মিল্কের দাম যদি বেড়ে যায়, তুমি আর বলবে না যে বেশি বেশি করে আনো, তুমি বলবে না ওটা খালি ওই দুধটা খাবো, ওটাই বেশি বেশি করে আনার আর দরকার নেই, তখন আর ওই দই ক্ষীর এসব বানানোর দরকার নেই। রাইট? তো আলটিমেটলি আবারও দেখো নেগেটিভ রিলেশনশিপ, প্রাইস আর ডিম্যান্ডের মধ্যে কী রিলেশনশিপ, নেগেটিভ রিলেশনশিপ। তো এই কারণগুলোর কারণে কিন্তু আলটিমেটলি, মানে এই ফ্যাক্টরগুলো বা এই এক্সপ্লেনেশনগুলোর কারণে কিন্তু ডিম্যান্ড আর প্রাইসের মধ্যে নেগেটিভ রিলেশনশিপ থাকে। অর্থাৎ আমরা এই যে ওয়াই অ্যাক্সিসে ডিম্যান্ড, এক্স অ্যাক্সিসে ডিম্যান্ড আর ওয়াই অ্যাক্সিসে প্রাইসটাকে কম্পেয়ার করলাম এবং যে কার্ভটা আঁকলাম, তার স্লোপটা নেগেটিভ থাকলো বা ডাউনওয়ার্ড স্লোপিং থাকলো। কোন কারণগুলোর কারণে থাকলো? এই যে 5টা কারণ আমরা এখানে পড়লাম, সেই 5টা কারণগুলোর কারণে কিন্তু থাকলো। বোঝা গেল? বলো, যতটা পড়িয়েছি কার কোথায় ডাউট আছে বলো। কারোর কোথাও ডাউট নেই, তাই তো? ঠিক আছে।